আমার একদম ফ্রম দ্য বিগিনিং আমার জীবনের লক্ষ্য হচ্ছে রাজনীতিবিদ হওয়া। একটু হালকা গ্যাং লিডার টাইপের রাজনীতিবিদ হবো, যে অনেক লোকজন আসবে যাবে, একটা ভাইব থাকবে, ভাই আসসালামু আলাইকুম এই টাইপের। তোর নামে মোল্লা কেন আসলে? শুধুমাত্র ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন বাদে আমি সবকটা রাজনৈতিক দল করছি। শিবির কি এর আগে করেন নাই? শিবির আপনার হচ্ছে স্কুল কলেজে করছি। আমি হলো সদস্য প্রার্থী ছিলাম। নাগরিক পার্টি যিনি এখন সেক্রেটারি বা সদস্য সচিব, সেক্রেটারি তো না, সদস্য সচিব আক্তার, উনি আপনার বন্ধু। হ্যাঁ। আপনি কি বন্ধু কোটায় হচ্ছে যুগ্ম সদস্য সচিব হয়েছে? না, এখন বাংলাদেশে অবশ্যই বাংলাদেশে ডানপন্থী রাজনীতি থাকবে, বামপন্থী রাজনীতি থাকবে, সবপন্থী রাজনীতি থাকবে, কিন্তু ভারতপন্থী কোনো রাজনীতি থাকতে পারবে না। আচ্ছা ফারুক, আপনি এনসিপির রাজনীতির সাথে জড়িত আছেন, তো এই রাজনীতির আসলে ভবিষ্যৎ কি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে? বুদ্ধি হওয়ার পর থেকে যেই জগদ্দল পাথরকে দেখছি, সে কুত্তার মতো পালাই যাচ্ছে, একটা হেলিকপ্টার নিয়ে পালাই যাচ্ছে, এটা ছিল বলা যায় যে এগুলো মানে সবচেয়ে বড় অর্জন। আপনি চুয়াডাঙ্গা থেকে নির্বাচন করছেন? হ্যাঁ, আমি চুয়াডাঙ্গা থেকে। এমনিতে এনসিপি করে সেখান থেকে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হন না টুকটাক? না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ফারুক এহসানকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জীবনের গল্প শুনবো, প্রথমেই আপনার নাম দিয়ে শুরু করবো। আপনার নামে মোল্লা কেন আসলে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ডেজিগনেশন। আমার আব্বার নাম মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, আমার দাদার নাম মোহাম্মদ মঈন আলী মোল্লা থেকে শুরু করে প্রত্যেকে মানে এটা ফ্যামিলি ট্রেডিশন বলা যায়। এবং আমার দাদার বাপ থেকে শুরু করে প্রত্যেকেই হচ্ছে মানে স্থানীয় মসজিদে ইমাম হিসেবে ছিলেন এবং মাদ্রাসাতে পড়ালেখা করেছেন। আচ্ছা, এই কারণে মোল্লা। হ্যাঁ। আচ্ছা, আপনি পড়াশোনা করেছেন আইন নিয়ে, নিশ্চয়ই আপনি সেই গল্প বলবেন। আমি গল্পে যাওয়ার আগে আরেকটা জিজ্ঞাসা করে নিই, আপনার বেশভূষায়ও আপনাকে মোল্লা মোল্লা লাগছে, এইটার কারণ কি? না, আমি হচ্ছে নামাজ পড়ে আসলাম আর কি, জোরে নামাজ পড়লাম, পড়ার পরে তারপরে মানে ওখান থেকে খাওয়া দাওয়া করে জাস্ট ওইভাবে চলে এসেছি আর কি। আচ্ছা, মানে এটা কোনো ইন্টেনশনাল কিছু না, জাস্ট মানে আর কি মসজিদ থেকে বের হয়েছি। আচ্ছা, গুড। আপনার জীবনের গল্পটাই তাহলে শুনতে চাই। আপনি কোথায় বড় হয়েছেন? আপনার জন্ম কোথায়? আমার জন্ম হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাতে আর কি, আলমডাঙ্গা থানার। আমার বাড়ি হচ্ছে আলমডাঙ্গার কোটপাড়াতে আর কি। আচ্ছা, ওখানেই আমার জন্ম, ওখানে আমার বেড়ে ওঠা। এরপরে হচ্ছে এইচএসসি পর্যন্ত ওখানেই ছিলাম, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হই আর কি। মানে আপনার স্কুল লাইফ এবং কলেজ লাইফ যেটা, সেটা হচ্ছে আলমডাঙ্গাতেই। আচ্ছা, আপনার এসএসসি এবং এইচএসসি কত সালে? আমার এসএসসি হচ্ছে 2013 এবং এইচএসসি 2015। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে কোন সেশনে ভর্তি হলেন? 2015-16 সেশনে। আচ্ছা, আমি তো বলে দিয়েছি আপনি আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। আপনি আইন বিভাগকে কেন পছন্দ করেছেন তখন? একদম প্রথমত সেটা হচ্ছে আমার একদম ফ্রম দ্য বিগিনিং আমার জীবনের লক্ষ্য হচ্ছে রাজনীতিবিদ হওয়া। আচ্ছা, মানে এই লক্ষ্যটা আপনি কখন সেট করছেন? এটা ধরেন হলো ক্লাস 5-6 এর সময় সেট করা আর কি, যে মানুষের জীবন স্বপ্ন থাকে না, যে হচ্ছে আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো। আমার চিন্তা ভাবনা আমি রাজনীতিবিদ হবো, একটু হালকা গ্যাং লিডার টাইপের রাজনীতিবিদ হবো, যে অনেক লোকজন আসবে যাবে, একটা ভাইব থাকবে, ভাই আসসালামু আলাইকুম এই টাইপের। হ্যাঁ, সালামের নেশা টাইপের একটা ভাইব তৈরি হবে, এই জন্য আর কি বলা যায়। আচ্ছা, মানে আপনি ছোটবেলাতেই আপনার মানে রাজনীতিবিদ হওয়ার ইচ্ছাটা কেন জাগলো? আপনার ফ্যামিলিতে কি আপনার বাবা মা হচ্ছে মামা চাচা ওনারা কি আসলে পলিটিক্স? হ্যাঁ, প্রত্যেকে রাজনীতি করছে। আমার বাবা জামাত ইসলামী করতেন, তারপরে হচ্ছে করতেন মানে এখনো করেন। আচ্ছা, মানে উনি কোন পর্যায়ের লিডার? এটা হচ্ছে আপনার লিডার না, স্থানীয় কিছু উৎসাহী থাকে, ওই রকম বলা যায় আর কি। আচ্ছা, আর এর পাশাপাশি একটা বিষয় হচ্ছে যে মানে আমার কাছে যেটা মনে হইতো সেটা মানে যদি নিজেকে বাদে অন্য কাউকে নিয়ে চিন্তা করতে হয়, তাহলে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে রাজনীতি করতে আসা। আচ্ছা, মানে শুধুমাত্র তো আমি না, আমার পারিপার্শ্বিক যে মানুষগুলো, এই মানুষগুলোর ভালো থাকার যে ব্যাপারটা, এটা লক্ষ্য করার জন্য আসলে রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হওয়া আর কি বলা যায়। রাজনীতি ছাড়াও তো অনেকে যারা সমাজকর্ম করে, বিশেষ করে যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যারা জড়িত, তারাও তো আসলে অন্যকে নিয়ে কাজ করছে। একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ে বাজেট থাকে প্রায় 20 থেকে 30 হাজার কোটি টাকা। আচ্ছা,
আর প্রত্যেকটা বন্যার সময় আমরা আমাদের যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যাদেরকে আমরা বলি, এরা হচ্ছে মোটামুটি 2-3 কোটি টাকা হচ্ছে ওই যে ফান্ড তুলে ওটা খরচ করার জন্য যায়। আচ্ছা, একজন রাজনীতিবিদ যদি ঠিকমতো পলিসি তৈরি করতে পারে তো 20-30 হাজার কোটি টাকা দিয়ে বন্যা নিয়ন্ত্রণের মতো ক্ষমতা তার হাতে যায়, যেখানে কোনো অপচয় হবে না, ঠিকমতো প্রত্যেকের কাছে যাবে। আচ্ছা, বাংলাদেশের যে সরকারি যে রিসোর্সগুলো কিংবা বাংলাদেশের যে পারিপার্শ্বিক যে রিসোর্সগুলো, এইগুলো মেনটেনের জন্য আসলে রাজনীতিবিদে আলটিমেটলি পারবে। আপনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হতে পারে সর্বোচ্চ, ধরেন একজন ডাক্তার সর্বোচ্চ কতজনকে ফ্রি চিকিৎসা দিতে পারবে সারা জীবনে ধরেন সর্বোচ্চ ধরতে গেলে পারে, আমি যদি পার ডে 3 জন করে ধরি তারপর 40,000। কিন্তু সেই ডাক্তারই যদি হচ্ছে একটা পলিসি মেকিং এর জায়গাতে যায়, রাজনীতিতে যায়, মানে আমাদের মানে একটা সুন্দর স্বাস্থ্যনীতি দিতে পারে, সে আপনার 4 কোটি রোগীর জন্য সে কাজ করতে পারবে। আচ্ছা, একজন আইনজীবী, আমি তো মানে একজন আইনজীবী আসলে কতজনকে ফ্রি দিতে পারবে, ফ্রি লিগাল এইড দিতে পারবে। কিন্তু সে যদি একটা লিগাল এইডের ভালো সিস্টেম তৈরি করে দিতে পারে তাহলে প্রত্যেকটা মানুষ সে তার উপকারভোগী হবে। আচ্ছা, মানে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা হচ্ছে ঠিক আছে, ওটা মানে সাময়িক প্রলেপ দেওয়ার জন্য এটা অনেক ভালো জিনিস, তো আলটিমেটলি যদি আপনি সবার জন্য কাজ করতে চান তবে এটা সব থেকে ভালো। এটা কি আমাদের দেশের পার্সপেক্টিভে বললেন না ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে, সারা বিশ্বেই? আচ্ছা, মানে আপনার আমাদের যে প্রত্যেকের ভিতরে যে তাড়না, এই তাড়নাগুলোকে একটু ডাইভার্ট করে দেয়, একটু ঘাস পাতি লতা পাতা নিয়ে যাওয়ার জন্যই আর কি মূলত হচ্ছে এই যে সোশ্যাল অ্যাক্টিভিজমকে বলা হয়ে থাকে আর কি। আচ্ছা, যে যেন পুরো সিস্টেমটাকে কেউ উচ্ছেদ না করে, এই জন্য হালকা ওয়েলফেয়ার। আচ্ছা, আপনার স্কুল এবং কলেজ যেটা, সেটা কি মাদ্রাসায় ছিল না? আমার স্কুল মাদ্রাসা ছিল, কলেজ ছিল আর কি। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি 15-16 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, এখন তো আপনার মাস্টার্স শেষ, সম্ভবত মাস্টার্স শেষ। ওকে, আপনি যেহেতু ছোটবেলা থেকে রাজনীতি করতে চেয়েছেন, নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতির সাথে জড়িত ছিলেন। হ্যাঁ। কোন রাজনীতির সাথে জড়িত? আমি মানে শুধুমাত্র ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন বাদে আমি সবকটা রাজনৈতিক দল করছি। এটা কি বিশ্ববিদ্যালয় লাইফে বলা যায় এবং সারা জীবন ধরে বলা যায়। মানে আমি হচ্ছে সমস্তানিক ছাত্র ফ্রন্ট করছি, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন করছি, জাতীয় ছাত্র দলের সাথে কিছুদিন কাজ করছি এমনিতে, মানে মোটামুটি, এবং ছাত্র অধিকার পরিষদের সাথে তখন যথেষ্ট হেল্প করছি, এবং আমি ফ্রিল্যান্স অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছি আর কি বলা যায়। আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে মানে আসলে আমি যে রাজনীতিটা খুঁজতেছি এই রাজনীতির সাথে আসলে সবচেয়ে ভালো অ্যালাইন করে কে। এরপরে এখন জুলাই গণঅভ্যুত্থানের পরে যখন এনসিপি তৈরি হলো তখন মানে শিবির কি এর আগে করেন নাই? শিবির আপনার হচ্ছে স্কুল কলেজে করছি। আচ্ছা, স্কুল কলেজে করছি। তখন শিবিরে কি ছিলেন? আমি হলো সদস্য প্রার্থী ছিলাম, একদম মানে লাস্ট যে প্রশ্নপত্র পেয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। বিশ্ববিদ্যালয়ে এসে আর শিবিরের রাজনীতির সাথে ছিলেন না? বিশ্ববিদ্যালয়ে এসে শিবিরের রাজনীতিতে মানে বিশ্ববিদ্যালয়ে আসলে যেটা হয়, মানে আমার কাছে যেটা মনে হয়েছে, আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ধরেন এই কোচিংয়ে ক্লাস নেওয়া আর হচ্ছে টাকা তোলা আর মাঝে মাঝে মানে সাথী মিটিং আর সদস্য মিটিং করে সিঙ্গারা খাওয়া বাদে আর কোনো রাজনীতি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে এটা আমার টোটালি ওয়েস্ট অফ টাইম। আচ্ছা, এটা আমার কাছে টোটালি ওয়েস্ট অফ টাইম। মানে বিশ্ববিদ্যালয়ে আপনার যে সময়টা বিশ্ববিদ্যালয়ে ছিলেন তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির কেন শুধু সিঙ্গারা পুরি খেত আর হচ্ছে কোচিং এ ক্লাস নিত? এটা হচ্ছে পলিটিক্স করতো না কেন? এটা মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিবিরের মানে বলা যায় ভুল রাস্তায় হাঁটছে। আচ্ছা, ধরেন আমি সেই সময়ও সবসময় বলতাম যে আপনারা যেটা করতেছেন এটা ভুল করতেছেন। ওকে, যে ধরেন তখন ক্যারিয়ার তৈরি, মোটিভেশন এইগুলোর দিকে অনেক বেশি এটা ছিল। ক্যারিয়ার তো সবারই তৈরি হয়, আলটিমেটলি কেউ তো না খেয়ে থাকে না। আচ্ছা, কিন্তু মানে যে স্পিডটা আসলে ওইভাবে নষ্ট করে দেওয়ার একটা বলা যায় যে পারিপার্শ্বিক অবস্থা অবশ্যই খারাপ ছিল। আর একটা বিষয় যেটা সমস্যা আসলে হয় সেটা হচ্ছে ধরেন মানে এটা একদম শুরুতে যদি আসি, ধরেন রাজনীতি করা ফরজ,
ইসলামী রাজনীতি ফরজ বইলা আপনি যে ছেলেটা রাজনীতি করার তার কোনো দরকারও নাই, আপনি তারে কর্মী বানান, সাথী বানান, সদস্য বানান, নেতা বানান, এটা হচ্ছে আপনি বানায় ফেলেন। এরপরে আপনি তার বার্ডেনটা আপনার নেওয়া লাগে। ধরেন ছাত্রদলের একটা ছেলের, সে তার কোনো ভাবা লাগে না, ছাত্রদলের যে ছেলে আসছে সে মন খুলে রাজনীতি করার জন্য আসছে, সে বলছে এরপরে আমার যা ঝামেলা হবে না হবে সে পুরোটা নেওয়ার জন্য সে প্রস্তুত থাকে। কিন্তু আপনি যখন ইসলামী রাজনীতি ফরজ বলে আপনি একদম হচ্ছে যে ছেলেটা রাজনীতি কোনো চিন্তাও ছিল না জীবনে, তারাও নিয়ে আসছেন, নিয়ে আসার পরে হচ্ছে তারে আপনি, সে তো আপনার জন্য কোনো রিস্ক নিতে চাবে না, সে কোনো বিপদেও যাইতে যাবে না, সে হলো সিম্পলি এখন তার জন্য আপনি বাকি যারা রাজনীতি করতে চায় তাদেরকেও আপনি মোটামুটি একটু অবদমিত অবস্থায় রাখেন আর কি। মানে সে কোনো রিস্ক নিতে চাইবে না। হ্যাঁ, মানে যাদের মানে ছাত্র শিবিরের মোটামুটি 90% যদি বলে আমি হলো অরাজনৈতিক, মানে এরা হচ্ছে রাজনীতি করতে চায়ও না। আচ্ছা, কিন্তু আপনি ইসলামী রাজনীতি ফরজ, মানে রাজনীতি করার জন্য একটা, যদি আমি বলি, মন মানসিকতা লাগে, চিন্তা ভাবনা লাগে, আপব্রিঙ্গিং লাগে। ওইটা বাদে আপনি একজনরে ধরে নিয়ে আসতেছেন, একটা ভালো স্টুডেন্টরে কয়েকদিন কিশোর কণ্ঠ পড়ায়, যে হচ্ছে দিয়ে ইসলামী রাজনীতি ফরজ বলে তার আপনি তাদের রাজনীতি করাচ্ছেন। আচ্ছা, এই বার্ডেনটা আপনার নেওয়া লাগে। আপনি কি ছোটবেলায় আসলে এরকম একটি প্রেসারে পড়েই হচ্ছে সদস্য প্রার্থী বা যেমনটি বলছিলেন যে এই পর্যন্ত হয়েছিলেন? আমি হচ্ছে প্রথমত যেটা না, আমি বুঝে শুনে হয়েছি। যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি ক্লাস 7-এ আপনার হচ্ছে সাথী হয়েছি, মানে খুবই খুবই ছোটবেলায় আর কি। হ্যাঁ, এরপরে আপনার তারপরে তো বলা যায় যে হচ্ছে তখন 2009-10 সালের দিকে আর কি। এরপর থেকে তো হচ্ছে একটা মানে জাস্ট বিশেষ করে 13-14 গেল, মানে একটা টার্মোইল পিরিয়ডের ভিতর দিয়ে শুধুমাত্র যাওয়া লাগছে, বুঝছেন। এরপরে 14 সালের পর থেকে আসলে চিন্তা ভাবনা করা মানে এটা শুরু হলো। তখন তো ধরেন আইএমবিডি ব্লক এগুলো শুরু হলো। তারপরে হচ্ছে ওই যে আপনার এই সংস্কার কেন্দ্রিক এবি পার্টি কেন্দ্রিক একটা মুভ তৈরি হইলো। ওই সময় আর কি মোটামুটি অনেক কিছু চিন্তা ভাবনা করার সময় আসলো, মানে 14 পরে। আচ্ছা, তার আগ পর্যন্ত তো হচ্ছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে মিছিল করি, 2টা মিছিল করি, মানে গতানুগতিক আপনার শিবিরে যে কার্যক্রম সেগুলো করতেন। বাট 14 পরে এসে আপনার ভাবনায় কিছুটা, আমার তখন চিন্তা ভাবনা হলো যে আমার কিছু চিন্তা করা উচিত যে আমি আসলে কি করতেছি। আচ্ছা, তা আপনি চিন্তা করে একটা পর্যায়ে হচ্ছে ইসলামী ধারার রাজনীতি ছেড়ে আপনি বাম ধারার রাজনীতি শুরু করলেন বিশ্ববিদ্যালয়ে এসে। হ্যাঁ, মানে আপনার চিন্তার এই ডাইনামিক চেঞ্জ কেন হলো আসলে? প্রথমত সেটা হচ্ছে আপনার বাংলাদেশের মানুষের সংকটটা আসলে কি, এই জায়গাটা থেকে মানুষের মানে ইসলামী, আমি যদি তাফহিমে আত্মের মানে মাওলানা সাইদ আবদুল্লাহ মওদুদির তাফহিমে আত্মের ওখানে উনি বলেছেন যে মানুষের সংকট আসলে আপনার হচ্ছে ইসলামী আইন না থাকা, মানুষের যে সংকট আর কি, এটা হচ্ছে এই মানে আপনার যে তাদের অর্থনৈতিক যে সমস্যা প্লাস অন্যান্য যে সমস্যা, সেই সমস্যাগুলো আসলে প্রধান সমস্যা না। আমার কাছে তখন যেটা মনে হয়েছে, মানে আমি তো আমার সবসময় যেটা বিশ্বাস করি যে আমার গতকাল এবং আজকের কথা যদি আমার চিন্তা যদি একরকম হয় তাহলে মানে আমার কোনো উন্নতি হয় নাই। আমার সেই সময় যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে যে না, মানুষের প্রধান সমস্যা হচ্ছে মানুষের যে ইহলৌকিক যে সমস্যাগুলো যদি বলা যায়, যে হচ্ছে সে চিকিৎসা পাচ্ছে না, বাসস্থান পাচ্ছে না, এই সমস্যাগুলো সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, এবং মানে সেই সময়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এর জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে রাষ্ট্র সমস্ত কিছু দায়িত্ব নিবে, বাট ওই পজিশন আমি নাই। আচ্ছা, আমার এই সমস্যাগুলোর সমাধান কি তখন বামপন্থী রাজনৈতিক দলগুলো করতে পারছিল বলে আপনি সেখানে যোগ দিয়েছিলেন? হ্যাঁ, মানে আমার কাছে এটা মনে হয়েছিল যে তাদের যে চিন্তা, যে তাদের যে চিন্তা, যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা অনেক মানে আমার সাথে যায়। মানে বাংলাদেশে কি আসলে কোনো বামপন্থী সংগঠন বাংলাদেশের মানুষের না, বাংলা মানে বাম রাজনীতিতে সিপিবি আছে, এরা হচ্ছে মানে হিন্দুত্ববাদী বাম আর কি, মানে কলকাতায় বাম। কিন্তু ধরেন বাসদ মার্ক্সবাদী আছে, আমি হচ্ছে বাসদ মার্ক্সবাদীর সাথে মেইনলি চলাফেরা করতাম আর কি বলা যায়। মানে তারা কি আসলে বাংলাদেশের মানুষের হার্ডকোর লেনিনিস্ট পার্টি আর কি, মোটামুটি বাংলাদেশের হার্ডকোর কমিউনিস্ট পার্টি যদি থাকে সেটা হচ্ছে যে আপনার বাসদ মার্ক্সবাদী আর কি, বাসদ মার্ক্সবাদী। হ্যাঁ, মানে তারা কি মানুষের যে সমস্যাগুলো এগুলোকে সমাধান করতে পেরেছিল? তারা এইগুলো নিয়ে আসলে মানে কেউ কথা বলছে না। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ইউজিসির যে একটা হলো পরিপত্র ছিল যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধীরে ধীরে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া, এটা নিয়ে একমাত্র সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কথা বলতো যে এখন বিশ্ববিদ্যালয় যখন হচ্ছে বেসরকারীকরণের দিকে যাচ্ছে তখন আসলে বিশ্ববিদ্যালয় এর যেই ব্যয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ব্যয় থেকে শুরু করে ক্যান্টিন ব্যয় থেকে শুরু করে এগুলো ধীরে 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 ছাত্রদের উপরে চাপানো শুরু হবে। এরপরে ধরেন বিশ্ববিদ্যালয়ে আপনার সান্ধ্যকালীন প্রোগ্রামগুলো চালু হবে। এটা ছিল ইউজিসির যে পরিপত্র অনুযায়ী। এইটা নিয়ে এই ইস্যু নিয়ে বাসুদ মার্ক্সবাদী ছাড়া আর কেউ, মানে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ছাড়া আর কেউ এইটা নিয়ে কথা বলে দেয়। আচ্ছা, এবং আপনার কাছে তখন মনে হয়েছে যে এই বিষয়ে কথা বলা দরকার। দ্যাটস ওয়াই আপনি তখন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে, যেটা বাসদ মার্ক্সবাদীদের যে গ্রুপ, তাদের সাথে আমি তাদের সরাসরি রাজনীতি করি না, বাট আমি তাদের সাথে পথ চলা শুরু করি আর কি। আচ্ছা 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 আচ্ছা, আপনি তাহলে বিশ্ববিদ্যালয়ের জীবনে সরাসরি রাজনীতি আসলে কোনো দলের সাথে করেন নাই? না, মাস্টারমাইন্ড মানে বিভিন্ন রাজনৈতিক সাথে আপনি মানে অবজার্ভ করেছেন, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছি এবং তাদের সাথে একসাথে মিছিল করছি, মিটিং করছি। বাট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে একটু দেখি, এক্সপ্লোর করি। আমি তো আসলে এক্সপ্লোর করার সুযোগ পাই নাই। আচ্ছা, মানে আমি আসলে এক্সপ্লোর করার সেভাবে সুযোগই পাই নাই। জাস্ট হলো মানে দেখছি, জাস্ট করছি। বাট ইউনিভার্সিটি যেহেতু এত রকম চিন্তা থাকতে পারে, এটা তো আমার মাথায়, মানে এর আগে আমি তো দেখারও সুযোগ পাইনি, জাস্ট দেখছি আর কি বলতে পারেন। এবং দেখতে দেখতে আপনার বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে গেছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনি বলা যায় যে 5 তারিখের পরে বেসিক্যালি আপনি হচ্ছে নাগরিক কমিটি এবং সেখান থেকে নাগরিক পার্টির সাথে আপনি সংযুক্ত হলেন। নাগরিক পার্টি গঠন করার ক্ষেত্রে আপনার কি কোনো ভূমিকা ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। নাগরিক পার্টি মানে যখন তৈরি হয় তার আগে হচ্ছে বিভিন্ন মানুষজনের সাথে বসা, তাদেরকে বোঝানো। আমার যেহেতু একটা মানে পলিটিক্যাল সার্কেল আমার পরিচয় আছে, সে মানুষগুলোর সাথে কথা বলে তাদেরকে কনভিন্স করা, তাদেরকে আমাদের আইডিয়াগুলো বোঝানো, এই কাজগুলো আমি করেছি। নাগরিক পার্টি যিনি এখন সেক্রেটারি বা সদস্য সচিব, সেক্রেটারি তো না, সদস্য সচিব আক্তার, উনি আপনার বন্ধু। হ্যাঁ, আপনি কি বন্ধু কোটায় হচ্ছে যুগ্ম সদস্য সচিব হয়েছে? না, যুগ্ম সদস্য সচিব বন্ধু কোটায় হোক কেন, এটা কোন কোটায় হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে আমার যেহেতু একটা রাজনৈতিক পথ চলা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরপরে হচ্ছে আমি তো মোটামুটি 19 তারিখে নিজে আহত হয়েছিলাম। 19 জুলাই। আচ্ছা, এরপরে হচ্ছে বলা যায় যে জাতীয় নাগরিক কমিটি যখন তৈরি হয় তখন আমি আমার উপর অর্পিত যে দায়িত্বগুলো সেগুলো আমি পালন করছি। এরপরে এতে মনে হয়েছে এই জন্য। এমনিতে জুলাই গণ অভ্যুত্থান যখন হলো, সেই মুহূর্তে আপনার ভূমিকা আসলে কি ছিল? আমার ভূমিকা হচ্ছে আমি 17 এবং 18 জুলাই আমি হচ্ছে মাঠে ছিলাম। এরপরে 19 জুলাই আমি আহত হয়ে আমি এরপরে আবার হচ্ছে 3 আগস্ট আর 4 আগস্ট আর এরপরে 5 আগস্ট আলহামদুলিল্লাহ হয়ে গেল আর কি। সব মিলে আমি হচ্ছে 6 দিন মাঠে ছিলাম বলা যায়। 19 তারিখে আপনি আহত হয়েছিলেন কোথায়? আহত হয়েছিলাম হচ্ছে শাহবাগে। আচ্ছা, পুলিশের হাতে না ছাত্রলীগের হাতে? ছাত্রলীগের হাতে হয়েছিলাম। মানে আমাকে প্রচুর আমি আর মেফতল মারুফ ছিলাম আর কি। তার ওই সময় আর কি প্রচুর আমাকে ওরা তারপরে প্রচুর মারধর করে আর কি। আচ্ছা, এরপর আপনি চিকিৎসা নিতে পেরেছিলেন বাসায় না? এরপরে হচ্ছে ওরা আমাকে পুলিশের হাতে তুলে দেয়। তখন পুলিশ আমাকে পাঠায় হচ্ছে আপনার এই যে আপনার পিজি হসপিটালে আর কি। তখন আর কি প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি আবার পুলিশ নেওয়ার পর তখন আবার যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আমি সাবেক স্টুডেন্ট, তখন ঢাকা ইউনিভার্সিটি কাউকে অ্যারেস্ট করছিল না। তখন আমাকে রাতে পুলিশ আর কি ছেড়ে দেয়। ওকে, শাহবাগ এরিয়া যেহেতু এই জন্য। আচ্ছা 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 আচ্ছা, আপনার সাথে তখন ছিল মিফতাহুল মারুফ, অর্থাৎ যিনি এই মুহূর্তে ডাকসুর সদস্য হিসেবে আছেন। আমি একটু ডাকসুর দিকে যদি আসতে চাই, আপনি 2019-এর যে ডাকসুটি হয়েছিল নুরুল হক নূর, যেখানে ভিপি নির্বাচিত হয়েছিল, সেই সময় আপনি বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী ছিলেন। তখন কি আপনি ডাকসুতে নির্বাচন করেছিলেন? না, তখনকার ডাকসুতে আসলে আপনি শুধুমাত্র একজন ভোটার হিসেবেই অংশ নিয়েছেন? আমি ভোটও দিতে পারি নাই। আমি যখন হলে ঢুকতে যাই তখন আমাকে হচ্ছে ওরা বলছে যে ভোট দেওয়া যাবে না, বের হয় এখান থেকে। এটা কারা বলেছে? ছাত্রলীগ, তৎকালীন ছাত্রলীগ তানভীর শিকদার ছিল SM হল ছাত্রলীগের সেক্রেটারি আর কি। আচ্ছা, সে আমাকে আর কি মোটামুটি বের করে দেয় আর কি বলা যায়। মানে আপনার সেখানেও আপনি ভোট দিতে পারেন না? মানে 19-এর ডাকসুতে তো হচ্ছে মানে খুবই বলা যায় যে আপনার
মানে তখন সিচুয়েশন কারচুপিপূর্ণ আর কি। ওরা নিজেদের মতো করে হচ্ছে লাইন টাইন তৈরি করে নিজেদের মতো করে ভোট দিছে আর কি বলা যায়। আচ্ছা 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 আচ্ছা, এবারে যে ডাকসুটি হয়ে গেল সেই ডাকসুতে আমরা দেখেছি যে আপনারা জাতীয় নাগরিক পার্টি আপনারা হচ্ছে বাকসাসের যে সকল ক্যান্ডিডেট ছিল তাদের পক্ষে আপনারা প্রচারণা করেছেন ব্যক্তিগতভাবে এবং সম্ভবত দলীয়ভাবেও আপনারা সেটি করেছেন। এটি কি আপনাদের দলীয় যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার সাথে সাংঘর্ষিক কোনো বিষয়? না, মানে প্রথমত যেটা করছি সেটা হচ্ছে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই একই রকম নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, দ্য নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, আমাদের এনসিপির রাজনীতির মূল কথা। আচ্ছা, নিউ পলিটিক্যাল সেটেলমেন্টটা নিয়ে একটু কথা বলি। নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট আসলে কি জিনিস? নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নয়া রাজনৈতিক বন্দোবস্ত কথাটা প্রথমে আসে হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে রাজা এবং প্রজার যে সম্পর্ক, এই সম্পর্কের জায়গায় নাগরিক এবং রাষ্ট্রের সম্পর্ক তৈরি হয়। আচ্ছা, এই রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্ক মানে কি? রাষ্ট্র আমাকে হচ্ছে আমি রাষ্ট্রকে ট্যাক্স দিব, রাষ্ট্র বিনিময়ে আমাকে সেবা দিচ্ছে। রাষ্ট্র এবং নাগরিকের যে হচ্ছে চুক্তিনামা, এটাই তো সংবিধান। এই যে বিষয়গুলো, এই বিষয়ের সাথে ওদের মানে গণতান্ত্রিক ছাত্র সংসদের যে চিন্তা ভাবনা সেগুলো অ্যালাইন করে। এই কারণে আমরা হলো তাদেরকে এক্ষেত্রে আমরা সমর্থন দিয়েছি। পাশাপাশি তারা আমাদের ধরেন দীর্ঘদিনের মানে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার আমাদের সহযোদ্ধা বলা যায়। এই যে অ্যালাইনমেন্ট থেকে আমাদের এই সমর্থনটা দেওয়া। অভ্যুত্থানের সহযোদ্ধা তো অন্যান্য দলেও ছিল। হ্যাঁ ছিল, বাট মানে যদি বলি যে দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের যে আইডিয়া, সেই আইডিয়ার সাথে তারা আমাদের সাথে সহযাত্রী। আর একটা যদি বলি তাহলে সেটা হচ্ছে যে তারা মানে এখানে তো সমন্বয়কদের একটা কোর গ্রুপ মানে এনসিপিতে আসছে, ওখানেও তারাও একসাথে মানে ওই যে ওখানে কাজ করেছে, এই জন্য বলা যায়। মানে ছাত্রদের সাথে এনসিপি একসাথে কাজ করেছিল। হ্যাঁ, মানে মানে ওই আপনার হচ্ছে যদি আমি বলি কাদের, বাকের, আশরাফা, আমাদের যে যারা ছিলেন আর কি গণতান্ত্রিক ছাত্র সংসদের, তাদের সাথে আমাদের মানে গণঅভ্যুত্থানের সময়কার পথ চলাটা আর কি বেশ ভালো রকম ছিল, একটা অ্যালাইনমেন্ট আগে থেকে ছিল আর কি বলা যায়। আর একটা বিষয় হচ্ছে আমরা যে রাজনৈতিক লক্ষ্যের কথা বলি, জনগণের যে রাজনীতির কথা বলি, আমরা যে জনগণের রাষ্ট্রের কথা বলি, এই ব্যাপারে মানে তাদের সাথে আমাদের আদর্শিক একটা মিল আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের মিল শুধু ছিল তাই নয়, আপনারা তাদেরকে বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট হয়তো দিয়েছেন বা তাদেরকে মানসিকভাবে সমর্থন জানিয়েছেন। একই সাথে মানে আমার জিজ্ঞাসার জায়গা হলো, এনসিপির মতো একটা বড় রাজনৈতিক দলের সমর্থন থাকা সত্ত্বেও বাকসাসের আমি বলবো যে ভরাডুবি বলা যায়, এইটি আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? প্রথমত যেটা, সেটা ভরাডুবি কথাটার সাথে আমাদের একটু মানে আমার একটু দ্বিমত আছে। সেটা হচ্ছে যে আমরা প্রায় 4টা ভিপি, 6টা জিএস, 4টা মনে হয় এজিএস আমাদের এখান থেকে নির্বাচিত হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, একটা জিনিস দেখেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ আসলে সাংগঠনিকভাবে প্রচুর পিছিয়ে ছিল। এটা আমার পার্সোনাল মতামত। আপনার হচ্ছে শিবিরের একটা সাংগঠনিক কাঠামো ছিল, অনেক নেতাকর্মী সহ, ছাত্র দলের হল কমিটিগুলো ছিল। গণতান্ত্রিক ছাত্র সংসদ আসলে মানে আপনার হচ্ছে ইন্টারনালি ভাবে হলগুলোতে কাজ করতে পারে নাই, আবার হল কমিটি দিতেও পারে নাই। আচ্ছা, এটা একটা ব্যাপার ছিল আর কি। মানে আমাদের যে প্রচারণা থেকে শুরু করে পুরো নির্বাচনী কার্যক্রম, এখানে একটা হচ্ছে এলোমেলো একটা ভাব ছিল। আচ্ছা, এটা সবাই বলবে। প্লাস আমাদের সংগঠন এভাবে শক্তিশালী হইতে পারে নাই। আচ্ছা, দিন শেষে যখন এটা বিএনপি ভার্সেস জামাত এর একটা মানে লড়াই পরিণত হয়েছে, ওই সময়টাতে হচ্ছে আমরা বলা যায় যে এনসিপি আসলে সেখানে ঢুকতে পারে না। এই সময় আমরা ঢুকতে পারি না। এখানে প্রচুর মানে এটা একটা ন্যাশনাল ইস্যু হয়েছে। আমরা আবার মানে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি যে না, আমরা হচ্ছে এই ক্যাম্পাসের এই ঝামেলাতে আমরা জড়াবো না। এইটা আমরা আবার আমাদের একটা হচ্ছে এই যে আমাদের বারবার যেটা বলা যায় লেজুর বৃত্তির, এগুলো নিয়ে মানে এবং ন্যাশনাল পলিটিক্সের যে পুরো মেকানিজম এখানে কাজ করছে আর কি বলা যায়। সেখানে আসলে আমরা বলা যায় যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হয়ে গেছিলাম। আচ্ছা, মানে বড় দল একটা ভাইব। এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আলটিমেটলি আসলে ছাত্রদের পক্ষে কারা কাজ করেছিল, তারা আসলে কারা, এটাই আসলে হারাই গেছে বলা যায়। আচ্ছা, তাহলে কি জাতীয় রাজনীতিতেও আপনার মনে হয় না যে এনসিপি ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যাবে? না, জাতীয় রাজনীতিতে একটা বিষয় হচ্ছে দেখেন,
আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা হয়েছে মানে গণতান্ত্রিক ছাত্র সংসদের সবচেয়ে বড় যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমরা সংগঠন তৈরি করতে পারি নাই। আমাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল। এনসিপি এদিক থেকে একটু এগিয়ে, কারণ এনসিপি একদম প্রথম দিন থেকে সংগঠন তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। আচ্ছা, এটা একটা বিষয়। আর না বা দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদ, এদের মানে কারো নামে আপনি কোনো প্রকার হচ্ছে খুব বেশি এই যে দুর্নাম খুঁজে পাবেন না। আচ্ছা, এর প্রত্যেকে একটা হচ্ছে বলা যায় যে ফেয়ার পলিটিক্স করার চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া আপনি জানেন আর কি। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে সারা বাংলাদেশে ওই রকম না। সারা বাংলাদেশে আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো তারা এত পরিমাণে মানুষ জনবিচ্ছিন্ন হয়েছে। আমার কাছে যে মনে হয় যে সেটা হচ্ছে যে এনসিপি যদি মানে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাইতে পারে তাহলে এনসিপি অনেক বেশি ভালো করবে, এবং এনসিপি তার সর্বোচ্চ চেষ্টা করতেছে, বাকিটা আল্লাহ ভরসা। মানে বিশ্ববিদ্যালয়ের বাইরে আপনি যে ব্লেমটা হচ্ছে জামাত এবং বিএনপিকে দিচ্ছেন, সেই ধরনের কোনো অভিযোগে কি এনসিপি অভিযুক্ত নয়? এনসিপির একটা বিষয় হয়েছে যেটা সেটা হচ্ছে যে মানে সমন্বয়ক এবং এনসিপি এই দুইটা জিনিস আলাদা। আচ্ছা, আপনার আমাদের যেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় যেটা ভুল ছিল সেটা হচ্ছে যে এই বিভিন্ন সরকারি অফিসগুলোতে ছাত্র প্রতিনিধি এই টাইপের রাখার যে সিস্টেম, এইটা আসলে আমাদের একটা ভুল পদক্ষেপ ছিল। এটা আমরা মানে তারা অনেক ঝামেলা জড়াইছে, অনেক পাওয়ার এক্সারসাইজ করছে, যার ফলাফল আসলে মানে কাদের বাকের আশেপাশেও যারা এখন গণতান্ত্রিক ছাত্র সংসদ করে তাদের উপরে এই দায় এসে পৌঁছাইছে। আচ্ছা আচ্ছা, পড়তেছে আর কি। যদিও এখানে ধরেন মানে যারা ছাত্র প্রতিনিধি ছিল তারা অনেকে ছাত্র শিবিরের ছিল, তারপরে ছাত্র দলের ছিল, তারপরে হচ্ছে ছাত্র ইউনিয়নের ছিল, কিন্তু সমস্ত দায় এসে পড়েছে আসলে আলটিমেটলি এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছাত্র প্রতিনিধিরা কি সরকারি অফিসগুলোতে আসলে কোনো ভালো কাজ করে নাই? মানে করেছে, বাট এটা হচ্ছে এইটার ইয়াটা কি আপনারা পান নাই, বাকশাস পায় নাই বিশ্ববিদ্যালয়ে? মানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা জিনিস দেখেন, মানে আপনি ধরেন একটা বিষয় থাকে সেটা হচ্ছে লোকটা ভালো হইলেও চোর আর লোকটা চোর হইলেও ভালো। আচ্ছা, সবাই লোকটা চোর হইলেও যে ভালো তাকে বাইসা নেয় আর কি। আচ্ছা, বুঝছেন? আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে ভালো হইলেও চোর, আচ্ছা, ছাত্র প্রতিনিধিদের ক্ষেত্রে যেটা আর কি বলা হয়েছে যে ভাই ভালো হইলেও চোর। এই যে বিভিন্ন দপ্তরগুলো মানে এই যে ভালো হইলেও চোর হওয়া, এইটা কি আসলে বাকশাসের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন আব্দুল কাদের, ওনার ব্যক্তিগত বা ওনার যে ব্যক্তিত্ব, মানে আব্দুল কাদিরের এগেইনস্টে তার সে যদি মানে ফেসবুকে লাইক কমেন্ট এগুলো বাদ দেন, আপনি আর কোনো তার এগেইনস্টে বলার মতো আর আপনি কোনো বদনাম খুঁজে পাবেন না। সে একদিনও সচিবালয়ে যায় না, কোনো দপ্তরে যায় না, কিচ্ছু করে নাই। সে পুরোটা সময় ক্যাম্পাসে পড়েছিল। হ্যাঁ, সে একটা এটা করছে, সে হচ্ছে নিয়মিত ফেসবুকে মানে স্ট্যাটাস এবং কমেন্ট করার মাধ্যমে বাকি সবার সাথে গ্যাঞ্জাম করছে। এটা ঠিক আছে, আপনি সে যদি ফেসবুক মানে ফেসবুকের গ্যাঞ্জামটা বাদ দেন তাহলে কিন্তু আপনি তার বিরুদ্ধে একটা কোনো অভিযোগ খুঁজে পাবেন না। আপনারা তাকে থামান নাই কেন? আসলে এখানে তো প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের তো একটা হচ্ছে আলাদা একটা স্বাধীন সত্তা। আপনি তো আমরা তো আর লেলিস পার্টি না যে আমরা হয়তো বইলা দিব এই তুমি এটা করতে হবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, ওর মনে হয়েছে ওর ফেসবুকে গ্যাঞ্জাম করা উচিত, ফেসবুকে গ্যাঞ্জাম করছে। এটা বাদ দিলে পারে আপনি ওর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, অন্য কোনো অভিযোগ নেই। আপনার তাহলে এমন একজন মানুষকে কেন নির্বাচনে সাপোর্ট করলেন যার হচ্ছে গ্যাঞ্জাম করার মধ্য দিয়ে না একটা বিষয় জুলাইয়ের যে আসলে একটা শক্তি ছিল তাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য কাজ করছে। একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে জুলাইয়ের শক্তি, জুলাইয়ের যদি আমি ধরি যে জুলাই আসলে কারা ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, হেফাজত ছিল, চরমনায় ছিল, এন্টি মুজিববাদী বামরা ছিল আপনার, এবং ছিল হচ্ছে সাধারণ মানুষ অনেক বেশি ছিল, সম্পৃক্ত ছিল আর কি। আপনি নিজে সম্ভবত গ্রেফতার হয়েছিলেন। তো এখন জুলাই আসলে মানে বলা যায় যে আপনার 6 তারিখে বিভক্তি শুরু হয়েছে। আচ্ছা, 6 আগস্ট 6 আগস্ট বিভক্তি কেন শুরু হলো? 6 আগস্টে হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলেন একজন, বিএনপির আইন বিষয় মানে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নিয়ে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো। তখনই আর কি হচ্ছে মোটামুটি বাকি রাজনৈতিক দলগুলো থেকে আপত্তি জানানো শুরু হলো। ঠিক আছে,
এরপরে তো আমরা দেখলাম যে বিভিন্ন দপ্তরগুলো বিএনপি, জামাত এবং যারা লেফটিস্ট যারা ছিল, সাবেক আওয়ামী লীগ, সব কিছু মিলে আর কি ভাগাভাগি শুরু হলো। এবং ভাগাভাগি নিয়ে তো মানে যতটা না আদর্শিক গ্যাঞ্জাম ছিল, এর ভিতরে মোটামুটি বলা যায় যে মানে 90% গ্যাঞ্জাম হচ্ছে জাস্ট ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জামটা হয়েছে আর কি। আচ্ছা, আমরা ওখানে ছিলাম হচ্ছে ধরেন মানে আমাদের তো আসলে লোক বলো নাই যে হচ্ছে আমরা বিভিন্ন দপ্তর দখল করব, আমরা বিভিন্ন জায়গায় মানে আমাদের স্টেক নিব। তো ওখানে আর কি হচ্ছে মোটামুটি বলা যায় যে আমাদের মানে বিএনপিপন্থী যারা ছিলেন, জামাতপন্থী যারা ছিলেন, যারা হচ্ছে বামদের ভিতরে যারা হচ্ছে এই যে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলেন, তারা প্রত্যেকে মিলে আর কি মারামারি শুরু করলো। তো মোটামুটি 6 আগস্ট থেকে আর কি বলা যায় যে এটা শুরু হয়েছে, ভাগ বাটোয়ারা শুরু হয়েছে। এটা মানে নতুন করে যে বিভক্ত হবে ব্যাপারটা এরকম না। আর আদর্শিক কারণে যতটুকু বিভক্ত হয়েছে তার থেকে বেশি বিভক্ত হয়েছে এই ভাগ বাটোয়ারা নিয়ে বিভক্ত হয়েছে। তাহলে আব্দুল কাদেরের কথা যেটা আপনি বলছিলেন যে সে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস এবং কমেন্ট করার মধ্য দিয়ে যে গ্যাঞ্জামটা লাগাইছে, এটা কি আসলে ভাগ বাটোয়ারা কম পাইছে বলি? না না না, এটা হচ্ছে সম্পূর্ণ ওর নিজস্ব মতামত। যেটা সেটা হচ্ছে দেখেন, আপনার আব্দুল কাদের এর আগে ধরেন 2বার জেল খাটছে, সেই ক্যাম্পাসে এসছে। আব্দুল কাদেরের যে রাজনীতি যখন শুরু করে তখন থেকে আমার সাথে পরিচয়। ও হচ্ছে জেল খাটছে, 2বার জেল খাটছে, মামলা করছে। খুবই আপনার বলা যায় যে রুয়াল একটা ফ্যামিলি থেকে আসছে, কিন্তু ওর একটা মেরুদণ্ড ছিল যে হচ্ছে হাসিনারে ফেলাই দিব ভাই। আচ্ছা, এই যে ব্যাপারটা ছিল। এরপরে আপনার সে আসলে সময়ের নায়ক, এবং সেই রিস্কটা যে মানে ওই সময় আপনার 9 দফা ঘোষণা করা কিংবা সমন্বয়ক হওয়া, যেমন প্রথম দিকে সমন্বয়ক বানানোর জন্য মানে মাইকিং করে কাউকে পাওয়া যায় নাই, এটা তো রিয়েলিটি। সেই সময় তো মানে ছাত্রলীগের হামলার একটা অনিবার্য বাস্তবতা সামনে ছিল। তো ওই সময়গুলোতে হচ্ছে আব্দুল কাদের আসলে আগাই গেছে। এখন যখন তাকে মানে অনেকভাবে কটূক্তি করা হয়েছে, তার চেহারা নিয়ে কথা বলা হয়েছে, তার পরিবার নিয়ে কথা বলা হয়েছে, ইভেন মানে তার লাস্ট যেটা ঘটছে তার ফ্যামিলিকে তার আম্মাকে যে হচ্ছে কিছু মানুষ যে তোমার ছেলে তো নাস্তিক মুরতাদ হয়ে গেছে, এরকম কথাগুলো বলা হয়েছে। আচ্ছা, তখন ওর ব্যাপারটা হচ্ছে ওর মানে ওর অনেক বেশি ট্রমাটাইজ করছে ওকে। এই জন্য আর কি বলা যায় যে না, এটা আসলে এটা নিঃসন্দেহে আমরাও এখান থেকে প্রত্যাখ্যান করি, এবং বলা যায় আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি যে আসলে একজন মানুষকে তার চেহারা নিয়ে হচ্ছে বা তার ফ্যামিলি নিয়ে যদি কটাক্ষ করা হয়, বা মানে আপনি যদি ফেসবুকে গ্যাঞ্জাম করা কিংবা স্টেক নিয়ে গ্যাঞ্জাম করা এগুলো যদি বাদ দেন, তাহলে পরে কিন্তু মানে আব্দুল কাদেরের অন্য কোনো আপনি দোষ খুঁজে পাবেন না। আচ্ছা আচ্ছা, সে কোনো মানে তার লাইফস্টাইলের যে পরিবর্তন হয়েছে ব্যাপারটা এরকমও না। সে আগে যেরকম ছিল সেরকমই আছে, সে আগের মতোই দায় খায়, দায় ঘুরে ফিরে পড়ালেখা করে, আর হচ্ছে মানুষের সাথে মানে ফেসবুক চালায়। আচ্ছা, আপনারা 9 দফার ঘোষণার কথা বললেন যে 9 দফার ঘোষণা আব্দুল কাদের দিয়েছিলেন। আমি একটু জানতে চাই যে 9 দফা প্রস্তুত করবার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন, এস এম ফরহাদ সহ ডাক্তার জিনি জিএস, ইনফ্যাক্ট 9 দফাকে বিভিন্ন মিডিয়া হাউসে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এখানে ছাত্র শিবিরের অনেক বড় ভূমিকা ছিল, রেখেছে এখানে ছাত্র শিবিরের অনেক বড় ভূমিকা ছিল। 9 দফাকে যে হচ্ছে ইংরেজি অনুবাদ করে যে রায়হান 9 দফা কেন্দ্রিক ধরেন, আমি একটু হলে পরে সম্পৃক্ত ছিলাম। তো ধরেন জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনার আসিফ মাহমুদ ছাত্রদলের সাথে যোগাযোগটা রাখতো। ওকে, এরপরে হচ্ছে বাকের আবু বকর মজুমদার বামদের সাথে যোগাযোগ রাখতো, আব্দুল কাদের ছাত্র শিবিরের সাথে যোগাযোগ রাখতো। এরকম আর কি হলো মানে যতগুলো কর্মসূচি নেওয়া হয়েছে ওই সময় কিন্তু মানে ছাত্র সংগঠনগুলো প্রত্যেকের সাথে কনসাল্ট করে এই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, একদম প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে। কারণটা হচ্ছে ধরেন বাকের কাদের এরা তো ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা, সবাই গণতান্ত্রিক ছাত্র শক্তি করতো। তো গণতান্ত্রিক ছাত্র শক্তি তো একা আন্দোলন করার মতো সক্ষমতা গণতান্ত্রিক ছাত্র শক্তির ছিল না। এখানে ছাত্র শিবিরের ভূমিকা আছে, অনেক বড় ভূমিকা আছে, ছাত্র দলের অনেক বড় ভূমিকা আছে। এরপরে হচ্ছে যদি আমি বলি যে হচ্ছে এনটি মুজিববাদী বাম যে দলগুলো তাদের অনেক বড় ভূমিকা আছে, ইসলামী সংগঠনগুলো অনেক ভূমিকা আছে। এখানে কারোর একার কৃতিত্বে, আমি যদি ইভেন 9 দফার কথা বলি, কারোর একার কৃতিত্ব না, এটা হচ্ছে সকলের সম্মিলিত ফলাফল।
আচ্ছা, আপনার যে কনসালটেন্সির ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে যে যেমন আসিফ হচ্ছে ছাত্র দলের সাথে যোগাযোগ রাখতো বা হচ্ছে বাকের বামদের সাথে যোগাযোগ রাখতো, যে বিষয়টা বললেন, মানে বাকেরকে আপনারা বামদের সাথে যোগাযোগের জন্য বাকেরকে কেন চুজ করলেন? না, ওইটা শিবিরের সাথে এটা হচ্ছে এটা মানে আমি ওই সময় ছিলাম না, বাট আমি যেটা এটা হচ্ছে মানে আপনার কাদের এবং এস এম ফরহাদ এরা দুইজনেই কিন্তু একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা, বুঝছেন, এটা কিন্তু মানে হচ্ছে ইমিডিয়েট সিনিয়র জুনিয়র। ওকে, বুঝছেন। তারপরে হচ্ছে সিবগাতুল্লাহ ভাই, মানে বলা যায় একই ডিপার্টমেন্টের। তো মোটামুটি একটা তো সবাই চিনতো। মানে এইটা কোনো কারণ ছিল না যে বাকের কাদের হচ্ছে এক সময় শিবির করতো, সো হ্যাঁ স্কুল লাইফে করলে করতে পারে। আচ্ছা, আপনারা নিশ্চিত না যে আসলে স্কুল লাইফে করেছে কিনা? এটা নিশ্চিত না। আচ্ছা, মানে যেহেতু যদি স্কুল লাইফে শিবির করাটা সম্ভাবনা ছিল, সেই কারণে তাকে শিবিরের সাথে না, ওইরকম না, মানে সোশ্যাল ওয়েলফেয়ারে, মানে এস এম ফরহাদ তার ইমিডিয়েট সিনিয়র। ওকে, মানে এখানে যেহেতু একই সাবজেক্টে পড়ে সেই সেন্স থেকে হচ্ছে। হ্যাঁ, এবং এটা তো অনেক ক্লোজ ভাই ব্রাদার ছিল হিসাবে ছিল আর কি। মানে ডিপার্টমেন্টের বলা যায় যে হচ্ছে ধরেন কাদের তো বলা যায় যে হচ্ছে ওই রিয়াড নিয়ে ঘুরে বেড়াই। এস এম ফরহাদ অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিল। মানে আসিফ মাহমুদ কিংবা হচ্ছে রাকিব ভাই যারা আছেন ছাত্র দলের, নাসির ভাই, ওনারা কি আসলে মানে একই ডিপার্টমেন্টের ছিলেন? না, ব্যাপারটা ওইরকম না। আসিফ মাহমুদের সাথে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ তখন হলো গণতান্ত্রিক ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। আচ্ছা, এই হিসাবে পলিটিক্যাল যে অ্যালাইনমেন্টটা ওটা সে ওইভাবে, আর বাকের ছিল হচ্ছে মানে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। এদের যে রিলেশনটা এটা একদম 100% পলিটিক্যালই ছিল। আর শিবিরের সাথে তো মানে শিবিরের যে ব্যাপারটা, ছাত্র শিবিরের যে ব্যাপারটা, ছাত্র শিবিরের নেতৃত্বকে মানে মোটামুটি সবাই চিনতো। আচ্ছা, এটা সবাই চিনতো। ছাত্র শিবিরের তখন এক্সিস্টিং যে মানে ছিল, এদেরকে সবাই চিনতো। মানে ধরেন হচ্ছে যদি বলি এক্সিস্টিং রিলেশন না, বিশেষ করে সাবেকদের সবাইকে বেশিরভাগ চিনতো। সিবগাতুল্লাহ ভাইরা সবাই চিনতো না, কিন্তু সাদিক কায়েম যখন প্রায়শ বলেন যে আমাকে বেসিক্যালি আমার সাথে যোগাযোগ করা হয়েছে, সেই যোগাযোগটা ব্যক্তি সাদিক কায়েমের সাথে নয়, বরং এজ এ প্রেসিডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, মানে এই জায়গাতে সাদিক কায়েম মানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সেই সময় যারা আপনার হচ্ছে ছাত্র শিবিরের যারা নেতৃত্ব, তারা ওই যে ঈদের সময় পাঞ্জাবি, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকাশনী সামগ্রী এগুলো তো সবাইকে দিত। মানে ক্যাম্পাসে যারা মানে মূলধারার মানে মোটামুটি পরিচিত অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে তারপরে হচ্ছে কর্মচারী, শিক্ষক, সবাই কাছে এই যে এটা পৌঁছাইতো আর কি, বিভিন্ন অকেশনে পৌঁছাইতো আর কি। এগুলো তো মানে মানে সেই জায়গা থেকে তাদের সাথে একটা আগে থেকে জানাশোনা ছিল যে আসলে কারা শিবিরের কমিটিতে আছে বা কারা, মানে এখানে এটা সাধারণত সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক টাইপের কেউ আসতো আর কি, মানে প্রত্যেকের কাছে এগুলো এসে পৌঁছাইতো। আচ্ছা, ডাকসু নির্বাচনের পরে এখন এই মুহূর্তে বাকশাসের যে লিডারশিপ কাদের, তারপরে হচ্ছে বাকের, ওদের কি ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে? অবশ্যই পলিটিক্সটা ওখানে শেষ? না, অবশ্যই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। কেন মনে হচ্ছে? মানে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ওরা আসলে কি পরিকল্পনা? মানে রাজনীতিতে তো হচ্ছে আপনার শেষ বলে কোনো কথা নাই। আচ্ছা, রাজনীতিতে তো শেষ বলে কথা নাই। এখনো 4টা ইলেকশন আছে, ইলেকশনগুলো করা হবে, এরপরে আমরা নিজেরা মানে তারা নিজেরা বসার পর তারা সিদ্ধান্ত নেবে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য আসলে কি করা উচিত, কোন স্ট্র্যাটেজি নেওয়া উচিত। আমরা প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে মানে ইলেকশনগুলো যেন নিয়মিত হয়। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো 4টা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কথা আপনি বলছেন, সেই জায়গাগুলোতে কি বাকশাসের মানে সেখানে নির্বাচন করার, প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা অলরেডি আছে এবং কমিটি দিচ্ছে এরকম কিছু? না, আমাদের তো হচ্ছে অলরেডি রাকসু এবং চাকসুতে আমাদের প্যানেল ঘোষণা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাকিগুলো তো দেওয়া হবে। এখন এই দুইটা তো সামনে তফসিল দিয়ে দিচ্ছে আর কি, এখন তো প্যানেল দেওয়া হয়েছে। সেখানে আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি আমরা পূর্ণ প্যানেলে জিতবো। আচ্ছা, বাকিরা ছাত্ররা যেটা মানে আর কি হচ্ছে রায় দেয় সেটা তো আমরা অবশ্যই গণতান্ত্রিকভাবে মেনে নেব। সেটা নিশ্চয়ই সময় বলে দেবে যে বাকশাস কতটুকু ভালো করবে না করবে। আমি একটু এনসিপির দিকে আসতে চাই। এনসিপির যে কার্যক্রম রয়েছে বর্তমানে এই মুহূর্তে, বিশেষ করে যে যুগপৎ আন্দোলনের কর্মসূচি আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে জামায়াত ইসলামী আন্দোলন সহ, এনসিপিও সম্ভবত বেশ কিছু দাবিতে তারাও আন্দোলনের কর্মসূচি দিয়েছে। বাট আমার জিজ্ঞাসাটা হচ্ছে এই আন্দোলনটা প্রত্যেকে আলাদা আলাদা ব্যানারে কেন করছেন, এটা একসাথে কেন নয়? প্রথমত যেটা সেটা হচ্ছে ধরেন জামাত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ
এবং নিজাম ইসলাম পার্টি, ওনারা আন্দোলন করছে হচ্ছে দুইটা দাবিতে। আচ্ছা, একটা হচ্ছে মানে ওনাদের দাবির অন্যতম একটা এজেন্ডা হচ্ছে নিম্নকক্ষে পিয়ার। এনসিপি যে দাবি, এনসিপির এখানে ডিফারেন্স আছে। এনসিপি উচ্চকক্ষে পিয়ারের পক্ষে, বাট নিম্নকক্ষের পিয়ারের পক্ষে না। আচ্ছা, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, এখান থেকে আর কি বলা যায় যে তারা আলাদা একটা জায়গাতে গেছে, যে বলা যায় যে আমরা মানে জুলাই সনদ বাস্তবায়ন চাই, নতুন সংবিধান চাই, কিন্তু নিম্নপক্ষে পিয়ার যেইটা হচ্ছে একটা সেটেলড এজেন্ডাকে আবার পুনরায় সামনে আনা হয়েছে, এই জায়গাটা থেকে আমরা আসলে একসাথে আসলে ওনাদের সাথে অ্যালাইন করা যাচ্ছে না। আমরা পিয়ার চাই না আর কি। কিন্তু আপনারা নতুন সংবিধান চাচ্ছেন, সেটি তো গত 5ই আগস্টের পর থেকে চাচ্ছেন, এখনো পর্যন্ত নতুন সংবিধান কেন আসলে বাস্তবায়ন করা বা প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না? এটা হচ্ছে এখন পর্যন্ত ধরেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত তো এখন পর্যন্ত হয় নাই বলা যায়। বাংলাদেশে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং অন্যান্য আরো বেশ কিছু দল আছে যারা হচ্ছে বিএনপির সাথে অ্যালাইন্ড, এবং আরো কিছু দল আছে যারা পূর্ণ বন্দোবস্তে থাকতে চায়, তারা এই নতুন সংবিধানের দাবির সাথে একমত না। আমরা একদম, তারা আসলে ভয়টা পায় কোথায়? তারা আসলে যে ভয়টা পায় সেটা হচ্ছে যে তারা মনে করে যে এটা 71-এর যে লিগাসি, 71-এর লিগাসি ধ্বংস হয়ে যাবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে ভয়টা পায় সেটা হচ্ছে আপনার এই যে তাদের যে পুরাতন যে বন্দোবস্ত, যে আমরা যখন বলি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হবে, তা আমরা যখন বলি যে হচ্ছে একটা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা তৈরি হবে, তখন এই ব্যাপারগুলোকে তারা আসলে ভয় পায়। আচ্ছা আচ্ছা, এই কারণে তারা হচ্ছে নতুন সংবিধান চাচ্ছে না। তারা আসলে বেসিক্যালি কি চায়? সংবিধান সংস্কারটা তো চায়, অ্যাটলিস্ট সংবিধান সংস্কার চাই। এখন একটা বিষয় হচ্ছে দেখেন, দুইটা বিষয় যদি আমি বলি, বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংস্কার হয়েছে হচ্ছে 4বার। আচ্ছা, খুব বড় আকারে। এই 4বারের মানে প্রথমবার যদি আমি ধরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, 4বার সংস্কার হয়েছে, আর সংশোধন তো হয়েছে 17বার। মানে বড় ধরনের সংস্কার যদি বলি, ধরেন আপনার কিছু আছে যে শুধুমাত্র হলো এই যে সিট বাড়ানো আর কি, যে মহিলাদের সিট বাড়ানো, ওই রকম সংস্কার না, মোটা দাগের সংস্কার কথা যদি বলি। একটা হচ্ছে 4th অ্যামেন্ডমেন্ট, চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদম হচ্ছে পুরো গণতন্ত্রকে ধ্বংস করেছে শেখ মুজিব। এরপরে 5ম সংশোধনীর মাধ্যমে আবার গণতন্ত্র ফ্রান্সে একটা ডেমোক্রেটিক স্ট্রাকচারে নিয়ে সে একটা আমূল পরিবর্তন এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরে যদি আমি ধরি, তারপরে হচ্ছে আমাদের 12শ সংশোধনীর মাধ্যমে প্রাইম মিনিস্ট্রিয়াল ডেমোক্রেসি আসছে 90-এর গণ আন্দোলনের পরে। আবার হচ্ছে 15শ সংশোধনীর মাধ্যমে আপনার আবার আমরা বাকশালে ফেরত গেছিলাম আর কি, কি বলা যায়। তো এখন যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে দেখেন 5ম সংশোধনী কে বাতিল করা হয়েছিল হচ্ছে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের মাধ্যমে, যে 72-এর যে সংবিধান, 72-এর সংবিধানের এগেইনস্টে যেই রকম সংস্কারই করা হোক না কেন, এটা হচ্ছে কোর্ট চাইলে বাতিল করতে পারে, এটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের এগেইনস্টে গেলে পারে আর কি। তো আমরা যে ভয়টা পাচ্ছি সেটা হচ্ছে যে এখন যে আমরা আবার একটা গণতান্ত্রিক একটা সংবিধান পাবো, এই সংবিধানটা আসলে আমরা টিকায় রাখতে পারবো কিনা। কারণ মানে আমাদের আরেকটা যেটা বিষয় ঘটতেছে সেটা হচ্ছে মানে আমাদের বৃহত্তর যে রাজনৈতিক দল হচ্ছে বলছে যে এটা করার জন্য আর কি, বৃহত্তর রাজনৈতিক দল বলতেছে হচ্ছে সংবিধান সংশোধন হবে হচ্ছে পরবর্তী সরকার এসে করবে। এখন একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে আমরা 90-এর অভ্যুত্থানের পরে দেখেছি যে রাজনৈতিক দলগুলো একটা 3 জোটের রূপরেখা নামে এটা আসলো। সে সময় প্রায় 27টা সংস্কার টাস্কফোর্স গঠন করা হলো, তো পরবর্তীতে বিএনপি আর কোনোটা বাস্তবায়ন করে নাই। আমাদের যেটা আশঙ্কা যে ওই রকম একটা মানে জিনিস আবার এখানে করতে পারে। আচ্ছা, আমাদের যেটা আশঙ্কা আর কি বলা যায়, যে ওরকম একটা ব্যাপার আবার এখানে করতে পারে। আচ্ছা, আমি একটু জানতে চাই, জাতিসংঘের যে 80তম অধিবেশন হতে যাচ্ছে, সেইখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 3টি দলের 4 জন নেতাকে নিয়ে তার যে কাফেলা, সেই কাফেলায় যাত্রা করছেন। সেখানে শুধুমাত্র 3টি দল থেকেই কেন হচ্ছে প্রতিনিধি পছন্দ করা হলো? মানে বাংলাদেশের বৃহত্তর দল তো মানে এবং বৃহত্তর জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে তো 3টা দল, এই জন্য আর কি আমার কাছে যেটা মনে হয়, এটা প্রফেসর নোজ বেটার না, এটা শুধু এই জায়গা না, আরও বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে সেখানে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে এই 3টা দলকেই হচ্ছে তারা
হয়তো বিভিন্ন জায়গায় প্রায়োরিটি দিচ্ছে, বাট এর বাইরে এবি পার্টির কথা আপনি বলছেন, গণ অধিকার পরিষদের কথা বলছেন, কিংবা ইসলামী আন্দোলন রয়েছে, এই জায়গাগুলোতে আসলে কেন? বাংলাদেশে যদি এখনকার কথা বলি, বাংলাদেশে এখন এই মুহূর্তে 3টা ধারা আছে। একটা হচ্ছে বিএনপি নেতৃত্বে একটা ধারা আছে, একটা হচ্ছে জামাতের নেতৃত্বে, ইতিমধ্যে জামাত এই যে যারা যুগপৎ আন্দোলনে গেছে তাদের একটা ধারা আছে। এর বাইরে হচ্ছে একটা মধ্যমপন্থী ধারা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এনসিপির নেতৃত্বে আর কি বলা যায়, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ। তো এখানে তো মোটামুটি 3 ধারাকেই রিপ্রেজেন্ট করা হয়েছে। মানে আপনার মধ্যমপন্থী ধারার প্রতিনিধিত্ব হিসেবে এনসিপি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই, সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তার সাথে তো আপনার সম্ভবত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। খুবই ভালো সম্পর্ক, হ্যাঁ। আচ্ছা, সম্প্রতি মির্জা গালিব তাকে রাজনীতিতে যুক্ত হবার কথা বলেছেন এইভাবে যে যদি আপনি রাজনীতিতে ইন্টারফেয়ার করতেই চান, সেক্ষেত্রে উপদেষ্টার পদ ছেড়ে আপনি রাজনীতিতে যুক্ত হন, যেমনটা জনাব নাহিদ ইসলাম হয়েছেন। আচ্ছা, তো আপনার ব্যক্তিগত পরামর্শ কি মাহফুজ আলমের প্রতি? না, একটা প্রথমত সেটা হচ্ছে যে আপনার আমাদের এই গভর্নমেন্ট কোনো তত্ত্বাবধায়ক সরকার না। আচ্ছা, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ। অন্তর্বর্তীকালীন সরকার আপনার যখন গঠিত হয় তখন কিন্তু হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে, প্রত্যেকটা রাজনৈতিক দল, মানে যারা একদম পতিত ফ্যাসিস্ট এবং তাদের দোসররা বাদে, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে হচ্ছে প্রতিনিধি নেওয়া হয়েছিল। ওকে, এখানে কিন্তু অ্যাপলিটিক্যাল কেউ ওভাবে নাই। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল এক একজনের নাম সুপারিশ করছে সেই মানুষগুলোকে নিয়ে। এখানে যদি আমি বলতে একটি মানে অন্তর্বর্তীকালীন সরকার একটা অরাজনৈতিক সরকার, তবে সেটা হচ্ছে একটা ভুল কথা বলা হবে। আচ্ছা, এখন মানে বিধানচন্দ্র রায় যিনি আছেন আর কি, আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা, উনি ধরেন আমাদের যারা লেফটিস্ট ঘরানার যারা আছে তাদের হচ্ছে সুপারিশে তারা তার নাম প্রস্তাব করছে। এখন উনি যখন হচ্ছে অন্য কোথাও যায় কিংবা অন্য কিছু বলে, তখন আসলে তেমন কিছু বলে না। মাহফুজ আলম যখন রাজনীতির কথা বলে, এখন মাহফুজ আলম তো হচ্ছে কোনো অরাজনৈতিক ব্যক্তিত্ব না। আচ্ছা, মাহফুজ আলম তো কোনো অরাজনৈতিক ব্যক্তিত্ব না, এবং সে কোনো অরাজনৈতিক কোনো সরকার এর প্রতিনিধিত্ব করছে না। সে তার পার্সোনাল মতামত দিতে পারবে। আচ্ছা, কিন্তু সে যদি মাঠের রাজনীতি করতে চায় তাহলে তাকে অবশ্যই পলতা করে আসতে হবে, এবং সরাসরি রাজনীতি করতে হতে পারে। সে তো রাজনৈতিক মতামত দিতে পারবে না, ব্যাপারটা তো এরকম না। আমরা তো এটা কোনো হচ্ছে একদম নির্বাচনকালীন কোনো সরকার না। আচ্ছা, সেক্ষেত্রে নির্বাচনকালীন সরকার আসিফ মাহমুদ কেন কোনো রাজনৈতিক মতামত দিচ্ছে না তেমন একটা? পার্সোনাল চয়েস। আচ্ছা আচ্ছা, ফারুক, আপনি এনসিপির রাজনীতির সাথে জড়িত আছেন, বিশেষ করে জড়িত আছেন বললে তো আসলে ভুলই হয়, আপনি এনসিপির রাজনীতিকে প্রতিষ্ঠাও করেছেন বলা যায়। তো এই রাজনীতির আসলে ভবিষ্যৎ কি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে? প্রথমত সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশে রাজনৈতিক দল ছিল হচ্ছে 4টা, বাকি সব মানে এমনিতে ছিল আর কি। প্রধান দল ছিল 4টা: আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। ওকে, এখানে একটা বৃহত্তর একটা রাজনৈতিক বলা যায় যে শূন্যতা তৈরি হয়েছে, এটা একটা বিষয়, এবং আকাঙ্ক্ষাও তৈরি হয়েছে। আচ্ছা, যে আমাদের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো যারা ছিল, বিএনপি, জামাত কিংবা অন্যান্য যে দলগুলো, তারা এই তরুণগুলোর আকাঙ্ক্ষা, ওরা আসলে কি চায়, কেন একটা ছেলে আসলে হচ্ছে রাস্তায় নামলো, যে কোনো যে সারাদিন হচ্ছে জাস্ট পাবজি খেলে, ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলে দিন কাটায়, সেই কেন আসলে রাস্তায় নামলো? আচ্ছা, কোন জিনিসটা তাকে আসলে ট্রিগার করলো? এই যে ট্রিগার করার যে স্বপ্নের কথা বলি, ট্রিগার করা, স্বপ্ন দেখানোর কথা বলি, স্বপ্ন দেখানো, এই কাজটা আসলে কিন্তু আমরা আসলে বুঝছি। আমরা ব্যাপারটা আমরা যেহেতু এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করি, আমরা কিন্তু এটা বুঝছি যে আসলে কেন একটা ছেলে নামলো। একটা জিনিস দেখেন, আমাদের রাজনৈতিক দলগুলোতে মানবিক মর্যাদা যে বিষয়টা, এটা অত্যন্তভাবে আর কি মানে দেখা যায় না বলে নাই হয়ে গেছিল ব্যাপারটা। এনসিপি এই মানবিক মর্যাদার কথাগুলো আবার মাথায় নিয়ে আসছে, নতুন রাজনীতি করতে হয় এটা নিয়ে আসছে। আমাদের পার্টি অফিসে এখন অসংখ্য মানুষজন আসে, তারা কোনোদিন রাজনীতি করে নাই, বাট তারা রাজনীতিটা দেখতে চায়, রাজনীতিটা বুঝতে চায়। আচ্ছা, এই যে এনসিপি যতদিন পর্যন্ত এই আবেদনগুলো ধরে রাখবে, এনসিপি যতদিন পর্যন্ত তার যে নতুন রাজনীতিক
মানে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা যেটি বলে, বলছেন। এটা যতদিন ধরে রাখবে ততদিন পর্যন্ত এনসিপি আসলে টিকতে পারবে আচ্ছা, এবং এনসিপি রাজনীতির সফলতার সম্ভাবনা থাকবে। ওকে। কিন্তু এনসিপি যদি আবার পুরোনো পথে হাঁটে, এনসিপি যদি ভুল করে, এনসিপি যদি আবার পুরোনো বন্দোবস্তের রাজনীতি করতে যায়, এনসিপি যদি আবার সেই পুরোনো কাঠামোতেই ফিরে যেতে চায়, তাহলে এনসিপি আর থাকতে পারবে না। এটা মানে একটা জিনিস দেখেন, ধরেন আমি যদি আমার এলাকায় 50টা মোটরসাইকেল নিয়ে শোডাউন করি, তাহলে বিএনপি কমপক্ষে 500 মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে পারবে। আচ্ছা, আমি যদি আমার এলাকায় 5 লাখ টাকা খরচ করি, বিএনপি কমপক্ষে 5 কোটি টাকা খরচ করতে পারবে। আচ্ছা, আমি যদি আমার এলাকায় 5টা ক্যাডার করি, কিংবা হচ্ছে আমি যদি 5টা হাট মানে একটা হাট দখল করি, বিএনপি 100টা হাট মানে 500 ক্যাডার পালবে, 100 হাট দখল করবে। মানে আপনারা যদি বিএনপির মতো সেই পুরনো ধারার রাজনীতি করতে শুরু যাই করেন, তাইলে আমরা আসলে আপনারা হারাই যাবেন। আমরা হারাই যাব। কিন্তু আমরা যদি তরুণদের যে চাওয়া, মানুষের যে চাওয়া, তারা আমাদেরকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখছে এবং এখনো দেখে। যদিও আমাদের অনেক মানে এটা তো আসলে কোনো মানে কাঠামোবদ্ধ পলিটিক্যাল পার্টি হিসেবে ছিল না, এটা ছিল হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে যারা এসছে তাদের নিয়ে। আমাদের অনেকের ভিতরে চারিত্রিক স্খলনের অনেক অভিযোগ এসছে, এটা অনেক মানুষ থেকে আমাদেরকে অনেক কিছুটা হইলে পরেও দূরে সরাই দিছে। এটা হয়েছে, অস্বীকার করার কিছু নাই। এনসিপি যদি মানুষের আকাঙ্ক্ষাকে যদি পূরণ করতে পারে, তাহলে এনসিপি অনেক ভালো করবে। আর যদি এনসিপি এটা না পারে, তাহলে এনসিপি হারিয়ে যাবে, আরও অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে হারায় যায় আর কি। ওকে, আমরা একটু আসি বর্তমান। আমরা সম্ভবত এটা আজকেরই নিউজ, আমরা দেখেছি যে বাধ্যতামূলক মধ্যস্থতার একটি বিধান নতুন করে করা হয়েছে। এটি আইন মন্ত্রণালয়ের অধীনে জনাব আমাদের আসিফ নজরুল স্যার এটি করেছেন এবং দেখেছি যে মহিলা পরিষদ এটিকে ব্যাপকভাবে প্রত্যাখ্যান করছে, যে বাধ্যতামূলক যে মধ্যস্থতার বিধান এটি আসলে সমাজের নারী বা বিশেষ করে যে সকল নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়, বিশেষ করে যৌতুক বা ইত্যাদি কারণে, এটি তাদের জন্য একটি ক্ষতির কারণ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। আইনের ছাত্র হিসেবে আমি জানতে চাই যে বাধ্যতামূলক মধ্যস্থতার যে বিধানটা করা হচ্ছে এবং এটি পরীক্ষামূলকভাবে সম্ভবত দেশের 12টি জেলায় কার্যকর হচ্ছে, এটি আসলে বাংলাদেশের জন্য কতটুকু এফেক্টিভ হতে পারে? বাংলাদেশে মানে প্রথমত সেটা হচ্ছে যে এখানে যৌতুক টিন্ন এগুলোর ক্ষেত্রে মামলা করার আগে লিগাল এইড অফিসার ক্ষতিগ্রস্ত মানে যিনি ভুক্তভোগী এবং যিনি মানে যাদের মামলা করতে চান এবং যাদের মামলা করতে চান তাদেরকে নিয়ে বসে একটা সালিসি ব্যবস্থার ভিতর দিয়ে যাবেন আর কি। প্রথমত সেটা হচ্ছে এটা আমাদের মামলার সংখ্যা অনেক বেশি কমাবে, এটা অনেক ভালো একটা দিক। আচ্ছা, একটা জিনিস দেখেন, আপনি একটা যৌতুকের মামলা করতেছেন কিন্তু অন্য কোনো মামলা করতেছেন, একটা মামলা চলতেছে 3 বছর 4 বছর, এর চেয়ে এটা ভালো না যে কিছুটা হতে পারে মামলা কমায় নিয়ে এসে আপনার মানে মামলার সংখ্যা কমানো এবং এটার একটা সলিউশনে পৌঁছানো। এটা মহিলা সংস্থা যে পরিষদ যেটা ভাবতেছে সেটাও তাদের পক্ষ থেকে যৌক্তিক, যে এক্ষেত্রে আসলে দেখা গেল যে মানে নারীরা আসলে ওই নারীদেরকে ভুল বুঝাই আবার বাসায় পাঠাই দেওয়া হলো কিনা, এই ব্যাপারগুলো আর কি। এটাকে আসলে কিভাবে সমাধান করা হবে? মানে এটা হচ্ছে জেলা ওখানে যে লিগাল এইড অফিসার যিনি থাকবেন উনি তো একজন জাজ, একজন জাজ যে হবে নিরপেক্ষ দৃষ্টিতে দুই পক্ষের কথা শুনে একটা হচ্ছে প্রাথমিক মানে প্রিলিমিনারি ডিগ্রি দেন, ঠিক ওইভাবে দিবে আর কি। আচ্ছা, এখানে যদি এখানে সেটেল মানে এখানে যদি মিডিয়েশন হয় কোনো ক্ষেত্রে আর কি, সেটা মিডিয়েশন হবে। এখন এই মিডিয়েশনের ক্ষেত্রে আসলে প্রচুর পরিমাণে অবৈধ অর্থের লেনদেন হতে পারে কিনা? না, এরকম মানে ধরেন লিগাল মিডিয়েশন আমাদের লতে প্রায় হচ্ছে 2013-14 মানে অনেক আগে থেকে আছে, মোটামুটি বেশ অনেক আগে থেকে আছে মিডিয়েশনের যে সিস্টেমটা আর কি। ব্যাপারটা ওরকম হয় না, কারণ মানে মিডিয়েশনটা তো দুইটা পক্ষের ভিতরে আর কি। আচ্ছা, একজন শুধুমাত্র মিডিয়েটরের ভূমিকা পালন করেন একজন জাজ, এতটুকুই। ওকে, আচ্ছা, এখন যে যুগপৎ আন্দোলন হচ্ছিল এবং সেখানে আমরা দেখেছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে কথা হয়েছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? জাতীয় পার্টিকে নিষিদ্ধ চান? প্রথমত সেটা হচ্ছে যে জাতীয় পার্টির সাবেক আন্তর্জাতিক সম্পাদক সাকিব ভাই আর কি, সাকিব ভাইয়ের একটা লেখা বের হয়েছিল নেত্র নিউজে যে জাতীয় পার্টি আসলে ইন্ডিয়ান যে এস্টাবলিশমেন্টের বাংলাদেশের একদম কোর যে জায়গাটা, এটা হচ্ছে জাতীয় পার্টির। এবং জাতীয় পার্টি এটা মানে বলা যায় যে মানে
ওই যে প্রেসক্রিপশন মেনে চলে। এখন বাংলাদেশে অবশ্যই বাংলাদেশের ডানপন্থী রাজনীতি থাকবে, বামপন্থী রাজনীতি থাকবে, সবপন্থী রাজনীতি থাকবে, কিন্তু ভারতপন্থী কোনো রাজনীতি থাকতে পারবে না। আচ্ছা, বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি হইতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা আর কি, প্রথম এবং চূড়ান্ত কথা আর কি। যে মানে বাম হইতে পারে, ডান হইতে পারে, ইসলামপন্থী হইতে পারে, নাস্তিক হইতে পারে, যা মন চায় তাই হইতে পারে, কিন্তু ইন্ডিয়াপন্থী, কিন্তু কোনো ভিনদেশী কোনো এজেন্ডা, ইন্ডিয়া হোক কিংবা পাকিস্তান, যে কোনো দেশ হইতে পারে, এটা বাংলাদেশ পন্থী রাজনীতি করতে হবে তার। তারা যেহেতু একটা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের বলা যায় যে বাংলাদেশের একটা পার্ট, সেটা তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনারা যেভাবে রাজপথের ব্যবহার করেছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আপনারা রাজপথে নামছেন না কেন? আচ্ছা, এটা হচ্ছে আমরা মানে আমাদের যে যুগপৎ আন্দোলন যখন কথাবার্তা যখন কথাবার্তা চলে, এবং আমরা যে আন্দোলনটা আমরা সামনে, এই আন্দোলনটাতে আমাদের 4 দফা দাবিতে যেটা নিয়ে আমরা জুলাই সনদে বাস্তবায়ন সহ অন্যান্য পরিষদ ইলেকশন, এবং এর পাশাপাশি আমরা জাতীয় পার্টি ইস্যুতেও মানে সোচ্চার হওয়ার আহ্বান জানাই, আমরা আন্দোলনে যাব। আচ্ছা, তার মানে এখনো পর্যন্ত আপনারা সেই ইস্যুতে আন্দোলন এর প্রয়োজনীয়তা মনে করছেন না? না, ওকে, না আমি এটা না প্রয়োজন মনে করতেছি, বাট আমরা হচ্ছে যাবো আর কি, আমরা মানে এই যে আমাদের একসাথে আন্দোলন শুরু হবে। আচ্ছা, একটু আপনার ব্যক্তিগত কিছু বিষয়ে আবার ফিরতে চাই। আপনার ফেসবুকে আপনি গ্রেটার বাংলাদেশ নামে আপনি সম্ভবত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, এইটি কি আসলে একটু ব্যাখ্যা করবেন? গ্রেটার বাংলাদেশ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? সেখানে একটি মানচিত্রের ছবি বাংলাদেশের সাথে আসামকে কেন্দ্র করে, আসামকে না, এটা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন না, এটা হচ্ছে আমাদের খুব সহজভাবে যদি বলি, সেটা হচ্ছে আমরা 46-এর যে রাষ্ট্রকল্প, এটা 46-এর রাষ্ট্রকল্পের প্রতীক। মানে 46-এ আমাদের এখানে যোগেন মণ্ডল, আবুল হাসিম, এরপরে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক, এরা মিলে একটা রাষ্ট্রকল্পের কথা বলতো। আচ্ছা, সেই রাষ্ট্রকল্পটা ছিল এরকম যে মুসলিম এবং দলিতের একটা মানে বলা যায় যে মেলবন্ধন তৈরি হবে, এবং আপনার বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুর একটা মিলিত রাষ্ট্রকল্প তৈরি একটা কথা বলেছিল। আচ্ছা, ওইটা মূলত এইটার প্রতীক, মানে ওই যে মানে অখণ্ড বাংলা টাইপের, অখণ্ড ভারত টাইপের ওরকম কোনো কিছু না। 46-এ যে রাষ্ট্রকল্প, সেই রাষ্ট্রকল্পের মানে প্রতীক ওইটা বলা যায়। আচ্ছা, সেখানে আসামে যারা রয়েছেন তাদেরকে দলিত হিন্দু হিসেবে আপনারা বাংলাদেশের সাথে সংযুক্ত, মানে প্রথমত যেটা বলি সেটা হচ্ছে যে 46-এ আমাদের যে মানে 46-এ আমাদের এখানকার যারা ছিলেন, শেরে বাংলা থেকে শুরু করে প্রত্যেকে যে স্বপ্নটা দেখতেন, মানে আমাদের আব্দুল হামিদ খান ভাসানী, সেটা হচ্ছে যে দেখেন আমরা তো আশরাফ মুসলিম না, মানে ওরা যেটা দাবি করে, আমরা এখানকার হচ্ছে আতরাফ মানে মুসলিম, নিম্নবর্গের মুসলিম, নিম্নবর্গের হিন্দু, আমরা আজীবন ধরে নির্যাতিত নিপীড়িত একদল মানুষ। এই নিপীড়িতের ঐক্য হিসাবে সেই সময় একটা রাষ্ট্রকল্প এসেছিল। সেই রাষ্ট্রকল্পকে বলা যায় যে আমরা সেই রাষ্ট্রকল্প নিয়ে যে এম্পাওয়ারমেন্ট অফ আপনার দলিত পিপল মানে মানে যারা নিম্নবর্গের যারা মুসলিম আছে তাদের এম্পাওয়ারমেন্টের জন্য এই যে রাষ্ট্রকল্পটাই আমরা 46-এর রাষ্ট্রকল্প। এই রাষ্ট্রকল্পটা আপনাকে এত বেশি প্রভাবান্বিত করলো কেন? আপনাকেও আমরা প্রায় দেখি যে আপনি এই ধরনের দলিত যারা রয়েছে তাদের পক্ষে আপনি রাজনীতি করেন, এই হরিজনদের নিয়ে রাজনীতি করেন, এবং আপনার একটি ছবিও আপনাদের যে কোনো একটি সমাবেশে খুব ভাইরাল হয়েছিল, আপনি সেখানে হরিজনদের নিয়ে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের হিন্দু মুসলিম, আমাদের যে বাংলাদেশের যদি আমি হিন্দু জনগোষ্ঠী ধরি, তবে 7-8% হচ্ছে মোটামুটি, মানে আপনার 9% হিন্দুর ভিতরে মোটামুটি 6-7% হচ্ছে নিম্নবর্গের হিন্দু। ওনাদেরকে উত্তর ভারতের যারা বর্ণ হিন্দু যারা, এরা আসলে হিন্দু মনে করে না। আচ্ছা, মনে করে যে হচ্ছে এরা তো মানে অস্পৃশ্যর একটা ব্যাপার চলে আসে, আনটাচেবলস এরা, এবং বাংলাদেশের অধিকাংশ বাংলাদেশের যারা আছে এরা ধরেন মানে ইভেন ইন্ডিয়ান বাঙালিরা যারা উত্তর ভারতে যায়, তারাও এই বর্ণ বৈষম্যের শিকার হয় বলা যায়। আবার ধরেন আমরা আশরাফ মুসলমানেরা পাকিস্তানিদের চোখে আমরা ওইভাবে মুসলমান হইতে পারি নাই। আচ্ছা, তারা আমাদেরকে ভাবতো যে হচ্ছে এরা মানে একটু অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম টাইপের আর কি। ওকে, তো এই যে নিপীড়িত মানুষগুলোর ঐক্য,
ধরেন আমাদের এখানে জমিদার প্রথা বিলোপ করা হয়েছিল। কেন হয়েছিল? কারণ এখানে হচ্ছে এখানকার অধিকাংশ মানুষই ছিল যে যারা খুবই শোষিত। বলা যায় যে আমি 46-এর যে জোটটা আমি দেখি সেটা হচ্ছে নিপীড়িত মানুষের জোট। এবং নিপীড়িত মানুষের মুক্তির কথা যেহেতু আমরা বলি এবং নিপীড়িত মানুষের মুক্তির জন্য যেহেতু আমরা রাজনৈতিক স্বপ্ন নিয়ে আমরা কাজ করি, সেহেতু এই জন্য এই 46-এর রাষ্ট্রগল্পটা আমার অনেক বেশি বলা যায় যে আন্দোলিত করে বলা যায়। আচ্ছা, আপনার প্রোফাইল পিকচারে এখনো লাল ছবি দেখছি আমরা, আপনার ব্যক্তিগত কোনো ছবি নাই। আপনি মানে কোন আদর্শের কারণে বা ঠিক কি কারণে এখন এটা হচ্ছে ওই যে 30শে জুলাইয়ের যে লাল ওইটা করা হয়েছে। বাট আমি হচ্ছে ভালো কোনো মানে আপনাদের এখানে ডিএসএলআর আছে, বাট আমার মানে ভালো কোনো ছবি তুলি নাই, তো আমি ছবি তখন তোলা হয় না, ওই জন্য আর কি ওইটা চেঞ্জ করা হয় নাই। মানে সেই 30শে জুলাই থেকে এখনো পর্যন্ত না পরেও চেঞ্জ করা হয়েছিল। পরে আবার হচ্ছে গত 30শে জুলাই হচ্ছে ওইটার মেমোরি মানে ওইটার স্মরণে আবার লাল করলো সবাই, তখন আমরা লাল করছিলাম। বাট এরপরে আর কি ছবির অভাবে চেঞ্জ করা হয় নাই বলা যায়। আচ্ছা, আপনার রাজনীতির যেহেতু করছেন, নিশ্চয়ই নির্বাচনের চিন্তা ভাবনা আপনার অবশ্যই আছে। আপনি চুয়াডাঙ্গা থেকে নির্বাচন করছেন? হ্যাঁ, আমি চুয়াডাঙ্গা 1 থেকে। চুয়াডাঙ্গা 1 থেকে আপনার রাজনীতির চুয়াডাঙ্গা প্রথমত যেটা সেটা হচ্ছে নতুন সংবিধান না হলে এনসিপি নির্বাচনে যাবে না। যদি নির্বাচনে যায় সেক্ষেত্রে আমি চুয়াডাঙ্গা 1 থেকে ইলেকশন করবো। আচ্ছা, সেখানে আপনার মানে নির্বাচনী মাঠটা কেমন আসলে? নির্বাচনী মাঠটা হচ্ছে মানুষজনের সাথে কথাবার্তা বলি, তারা মানে আমাদের ওই আসনটা মূলত বিএনপির আসন বলা যায়। মানে বিএনপি বাদে আর কে তেমন একটা নাই। ওকে। তো কিন্তু বিএনপির চাঁদাবাজির কারণে, বিএনপির দখলদারিত্বের কারণে মানুষ অত্যন্ত বিচ্ছুদ্ধ বলা যায়। এখন আমি প্রত্যেকের কাছে যাচ্ছি, তারা প্রত্যেকেই চাচ্ছে যে একটা অল্টারনেটিভের একটা মানে কেউ আসুক যে হচ্ছে চাঁদাবাজি এগেইনস্টে আসলে কথা বলবে। তো আমি প্রত্যেকের কাছে বেশ ভালো সাড়া পাচ্ছি বলা যায়। সেখানে জামায়াত বা অন্যান্য দলের কোনো কার্যক্রম নাই? মানে আমাদের ওই আসনটা হচ্ছে ওটা ওই একদম স্বাধীনতার পর থেকেই ধানের শীষের আসন আর কি বলা যায়। আচ্ছা, প্রায় 50 বছর যাবত যে আসনটা ধানের শীষের, তারা এখন আপনাকে দেখে আর ধানের শীষ চাচ্ছে না বলা যেতে পারে। মানে তারা আসলে একটা অল্টারনেটিভ খুঁজছে, মানে আমাকে দেখে না। মানে যেটা ব্যাপার যেটা করছে সেটা হচ্ছে যে ওখানে তো সবাই বিএনপি বলা যায়। আচ্ছা, এখন যে সাধারণ মানুষগুলো আছে সেই মানুষগুলো অনেক বেশি নিপীড়িত হচ্ছে বলা যায়, যে অনেক বেশি চাঁদাবাজি হচ্ছে। মানে অল্টারনেটিভ খুঁজতে গিয়ে তারা জামায়াতকে বেছে না নিয়ে আপনাকে কেন বেছে নেবে? জামাত ওখানে মানে খুব বেশি মানে শক্তিশালী না আর কি। আপনি অনেক শক্তিশালী, জামাতের থেকে শক্তিশালী। আচ্ছা, মানে আপনি কিভাবে সেখানে শক্তি প্রয়োগ করেছেন? না মানে যে ব্যাপারটা হচ্ছে আমাদের আসনটাতে হচ্ছে বিএনপির বাইরে অন্য কেউ কোনো চিন্তাও করে না। এটা মানে চুয়াডাঙ্গা হচ্ছে এরকম একটা আসন আর কি। মানে জামাত আছে, বাট মানে জামাতের যে এই কার্যক্রমগুলো, সামাজিক কার্যক্রমগুলো প্লাস ধর্মীয় কার্যক্রমগুলো এগুলো করে আর কি। আচ্ছা, মানে রাজনীতিক যে ব্যাপারগুলো এগুলো থেকে একটু কম করে। মানে আচ্ছা, সেটা আপনি ফিল আপ করে দিন। সেটা আমি ফিল আপ করে দিচ্ছি বলা যায়। আচ্ছা, যদি হচ্ছে কোয়ালিশনের রাজনীতিতে যাওয়া হয়, সেই ক্ষেত্রে আপনারা আসলে কাদের সাথে জোট করবেন? আমরা কারোর সাথে জোট করবো না, আমাদের নেতৃত্বে জোট হবে। আপনাদের নেতৃত্বে জোট হবে? হ্যাঁ। আপনাদের মানে কাদেরকে আপনাদের সাথে চাইবেন, বিএনপি না জামাত, যদি অপশন দেওয়া হয়? এটা হচ্ছে যারা আমাদের নেতৃত্ব মানবে আসুক, তারপরে আমরা আলোচনা করবো, এরপরে দেখা যাবে। আচ্ছা, বিএনপিকে কয়টা আসন দিবেন? না এটা তো হচ্ছে ওইভাবে বলা তো এটা চাই না। মানে আমাদের একটা নিজস্ব রাজনৈতিক লক্ষ্য আছে, আমাদের লক্ষ্যের সাথে যারা অ্যালাইন করবে আমরা তাদেরকে নিয়ে পথ চলবো। আচ্ছা, একটা আমাদের রাজনৈতিক লক্ষ্য যেগুলো নাগরিক অধিকারের যে রাজনীতি, মধ্যমপন্থী যে রাজনীতি, বাংলাদেশপন্থী যে রাজনীতি, এরপরে হচ্ছে বলা যায় যে নাগরিকদের আশাকাঙ্ক্ষাকে ভিত্তি করে যে রাজনীতি, এই রাজনীতির সাথে যারা আমাদের সাথে একমত পোষণ করবে, আমরা এটা তো অনেক পরের হিসাব। মানে প্রথমত যেটা সেটা হচ্ছে আমরা একদম স্পষ্ট ভাষায় বলি, সেটা হচ্ছে নতুন গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান ছাড়া আমরা কোনো ইলেকশনে যাব না। ইলেকশনে যাওয়ার সময় আমরা আমাদের অবশ্যই যারা আমাদের লক্ষ্যের সাথে অ্যালাইনড তাদেরকে নিয়ে আমরা পথ চলবো।
আচ্ছা, এখানে আপনার কাছে কি মনে হয়, এই যে আপনি একটা কথা বললেন যে আমরা আসলে কারোর সাথে যাব না, আমাদের সাথে আসতে হবে, না, আমাদের মানে সাথে আমাদের লক্ষ্যের সাথে যারা একমত হবে আর কি, হ্যাঁ, আমরা তাদেরকে নিয়ে আগাবো। তাদেরকে নিয়ে আপনাদের নেতৃত্বে জোট হবে, আপনি যেমনটি হ্যাঁ, বললেন। আমাদের নেতৃত্বে জোট হবে। তা আপনার কাছে কি মনে হয়, মানে বিএনপির মতো এত বড় দল বা হচ্ছে জামায়াতের মতো এত সাংগঠনিকভাবে শক্তিশালী একটি দল, তাদেরকে মানে আপনারা হচ্ছে আপনাদের নেতৃত্বে তাদের সাথে এলাই করবেন? যদি আমি তো মানে এটা কি জাস্ট এমনিতেই মানে বলার না জন্য? না না না, আমাদের প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক জোটে শুধু বিএনপি আর জামাতকে তো থাকতে হবে, মানে আরো তো অনেকগুলো রাজনৈতিক দল আছে। আমরা মানে না, প্রশ্নটা যখন বিএনপি এবং জামাতকে নিয়ে, বিএনপি এবং জামাতের সাথে যদি আমাদের রাজনৈতিক অ্যালাইনমেন্ট হয় তখন আপনারা নেতৃত্ব দিবেন? আমরা নেতৃত্ব দিব, কারণ এজেন্ডাটা তো আমাদের রাষ্ট্র সংস্কারের যে এজেন্ডা যেটা আমাদের যদি কোনো ঐক্য হয় সেটা তো হচ্ছে রাষ্ট্র সংস্কারের এজেন্ডার ভিত্তিতে, মানে আপনাদের পলিসি মেনেই ঐক্য করতে হবে। হ্যাঁ, নাহলে আমরা কোনো ঐক্য যাব না, এটা আমাদের এবং আপনাদের পলিসি যদি বিএনপিও মানে আপনাদের কাছে কোনো সমস্যা নাই, নথি স্বীকার করেই তাদেরকে আসতে হবে এমন কিছু না, মানে নথি স্বীকার করা তো কিছু নাই। আমাদের পলিসিকে যদি তারা মনে করে যে এটা হচ্ছে বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, তাহলে তারা আমাদের সাথে আসবে। যদি তারা মনে করে যে না, আমাদের যে চিন্তা ভাবনা এটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশের জন্য ক্ষতিকর, তাহলে আমরা আসবে না। যেমন জামাতের সাথে আমাদের যুগপথ একটা হয়তো সবাই ভাবছিল হবে, তারপর কিন্তু আমরা পরে মনে করলাম যে পিআর যে জিনিসটা, এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশের জন্য আমরা যেটা ভাবতেছি এটা ভালো না, আমরা যাই নাই। ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, এটা তো হচ্ছে লক্ষ্য এবং আদর্শ যাদের সাথে মিলবে, রাজনৈতিক লক্ষ্য মেলার একটা বিষয়। যেমন ধরেন আমাদের সাথে তো কোনো বলা যায় যে এবি পার্টি কিংবা রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি মানে এই যে গণ অধিকার পরিষদ, যে এদের সাথে তো আমাদের কোনো রাজনৈতিক কোনো জোট নাই, কিন্তু আমাদের কথাগুলো একসাথে মিলে যায়। যেমন মানে লাস্ট যে যুগপৎ আন্দোলনের সময় এই কথাগুলো বলতে আমরা চলে আসলাম আর কি বলা যায়। তো এইটা তো আসলে এটা তো মানে রাজনৈতিক সম্পর্ক তো আসলে এই যে বাধা ধরা নিয়মে হয় না, এটা আসলে আপনার রাজপথ আপনার বলে দেয় আপনার আসলে কোন দিকে যাওয়া উচিত। আমরা সেই দিকে যাব, যদি কারোর সাথে মিলবে, না মিললে এবার আমরা আমাদের মতো একলা চলরে। আচ্ছা, একটু আপনার পেশাগত জীবনে আসতে চাই। পেশাগত জীবনে আপনি কি করছেন এখন? আমি একজন কর্পোরেট কনসালটেন্ট, কর্পোরেট লয়ার। আচ্ছা, কোন কোম্পানির সাথে? আমি হচ্ছে ডক্টর কামাল হোসেনের চেম্বারে ছিলাম, এরপরে একটা বাংলাদেশের স্বনামধন্য এমএনসিতে ছিলাম, এরপরে হচ্ছে 31 অক্টোবর গত বছর চাকরি ছেড়েছি। ছাড়ার পরে এখন হচ্ছে একটা ল চেম্বার, ওল্ড বেলি চেম্বারে, আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। আচ্ছা আচ্ছা, এমনিতে এনসিপি করে সেখান থেকে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হন না টুকটাক? না, মানে হাত খরচ কিছু না? মানে এনসিপি নেতৃবৃন্দ ম্যাক্সিমামই তো আসলে ছাত্র জীবন থেকে বের হয়েছে। না, একটা বিষয় হচ্ছে ধরেন মানে আমি তো বলা যায় যে আমরা কেউই এই যে আমরা পলিটিক্যাল লাইফস্টাইলে সবসময় অভ্যস্ত ছিলাম বলা যায়। হ্যাঁ, আমরা ধরেন হইলো এই যে আমরা ওই লাইফে অভ্যস্ত হওয়ার কারণে আমাদের কাছে আমাদের খুব বেশি চাওয়াও যে আছে, ব্যাপারটা এরকম না। মানে লোকাল বাসে করে আপনারা হয়তো প্রোগ্রামে চলে, হ্যাঁ, আমাদের ওরকম মনে হয় না, আমাদের ওটা কোনো মনে হয় না আর কি। মানে এটা আসলে টাকা লাগে কিংবা ঝামেলা হয় যারা নতুন আসছে। না, আমরা ধরেন ওই যে আমাদের সিস্টেমটা ছিল এরকম যে আব্বা ওই ছাত্র জীবনে যা টাকা পাঠাতো, মানে ওই সকালে নাস্তা না করে কিংবা অন্য কিছু না করে হচ্ছে সারাদিন হলো ওই 4 দোকানের বিল দিয়ে কাটাই দিছি। আচ্ছা, ঠিক আছে, আমরা ওইভাবে আছি বলা যায়। আপনার গ্যাং পালছেন আপনি? হ্যাঁ, ওই আর কি। আচ্ছা, একটা বিষয়ে আপনি খুব আলোচিত ছিলেন, আমি যেটা বললাম বা আপনিও শুরুর দিকে বলেছিলেন, আপনি ঢাকায় কিশোর গ্যাংয়ের ব্যাপারে আপনি কথা বলেছিলেন, যেটি গণ অভ্যুত্থানের সময় সম্ভবত আপনারা পরিকল্পনার মাফিক ঢাকায় বিভিন্ন পয়েন্টে না, এই ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে 138-এর কথা বলছেন। এক্স্যাক্টলি। আচ্ছা, না এরকম কোনো কিছু আসলে হয় নাই, এটা মানে মোটামুটি বলা যায় যে এটা ছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। আচ্ছা, মানে জুলাই গণ অভ্যুত্থানের কোনো মাস্টারমাইন্ড ছিল না, জুলাই অভ্যুত্থানের কোনো নেতা ছিল না, আচ্ছা, জুলাই গণ অভ্যুত্থানে কোনো প্রকার পরিকল্পনা ছিল না। ওকে, এখানে পুরোটা ছিল হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন। আচ্ছা, এখানে মানে যেভাবে দেখাতে চায় যে হচ্ছে কিশোর গ্যাং পেলে পুষে কিশোর গ্যাংকে অ্যাপ্লাই করেছে, ব্যাপারটা এরকম না। যারা কিশোর গ্যাং যারা এসছে তারাও হচ্ছে নিজেদের জন্য আসছে, সমাজের এলিট যে বাচ্চাগুলো এসছে তারাও নিজেদের জন্য আসছে, এবং সমাজের যে হচ্ছে আমাদের মানে শান্তিপ্রিয় মানুষজন যারা রাস্তায় নেমেছে তারাও নিজেদের তাড়না থেকে নেমেছে। তাহলে 138 কোত্থেকে আসলো? 138 এটা হুদাই, মানে এটা আপনার একটা মানে এটার কোনো মানে এক্সিস্টেন্সই নাই বলা যায় আর কি। এইটা আওয়ামী লীগের
আওয়ামী লীগ একটা কয়েন্ট করে যে কিশোর গ্যাং দিয়ে মেটাকুলাসলি ডিজাইন করে হচ্ছে হাসিনারে আমেরিকার সতায় ফেলাই দেওয়া হয়েছে। এটা পুরোপুরি আওয়ামী লীগের বয়ান। এটা ছিল একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান। আচ্ছা, ডক্টর ইউনূস তাহলে আপনার বন্ধু মাহফুজকে যে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিল, এটা তাহলে তিনি ভুল করেছেন? মাহফুজ নিজে তো এটারে অস্বীকার করছে, যেখানে আন্দোলন মাস্টার মাইন্ড ছিল না। আচ্ছা, মাহফুজ নিজে অস্বীকার করছে এবং নিজে এটা ডিনাউন্স করছে। হ্যাঁ, যখন কর্মসূচিগুলো হয় জুলাই গণঅভ্যুত্থানের সময়, সে সময় মাহফুজ অত্যন্ত 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 মানে ডেডিকেটেডলি এটা মানে ভালো রকম এটার প্ল্যান প্রোগ্রামের সাথে জড়িত ছিল। প্লাস হচ্ছে যদি বলা যায় যে গণতান্ত্রিক ছাত্র শক্তি যে সার্কেলটা থেকে শুরু করে মানুষের সাথে যোগাযোগ হিসেবে মাহফুজ অত্যন্ত ভালো মতো কাজ করছে। বাট এই আন্দোলনটা ছিল হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ধারার, প্রত্যেকটা মতের, প্রত্যেকটা দলের মানুষের আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান। এখানে মানে কেউ আমরা আসলে ঠিকাদার না, কেউ ইজারাদার না, আমরা প্রত্যেকে এটার অংশ। এক্স্যাক্টলি। আপনার রাজনৈতিক জীবনের এখন পর্যন্ত সবচাইতে সেরা অর্জন কি? আমার রাজনৈতিক অর্জন প্রথমত যেটা, সেটা হচ্ছে অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে বড় ইচ্ছা ছিল তো 5 আগস্ট হাসিনার পালায় যাওয়া। মানে বুদ্ধি মানে আমাদের মানে বুদ্ধি হওয়ার পর থেকে যেই জগদ্দল পাথরকে দেখছি, সে কুত্তার মতো পালাই যাচ্ছে, একটা হেলিকপ্টার নিয়ে পালাই যাচ্ছে, এটা ছিল বলা যায় যে এগুলো মানে সবচেয়ে বড় অর্জন। সেকেন্ড অর্জনটা হচ্ছে ধানমন্ডি 32 ভাঙা। যেই ধানমন্ডি 32-এর চেতনার কথা বলে তার বাপরে দেবতা বানানো হয়েছে, সেই দেবতার মানে সব থেকে মানে দেবতার যে মানে অকুস্থল যেটা, ঠিক আছে, এই অপদেবতার অকুস্থল যে ভাঙা, এটা ছিল মানে জীবনের চরমতম স্যাটিসফ্যাকশনের জায়গা। আচ্ছা, মানে একই সাথে রাজনৈতিক অর্জন বলছে, রাজনৈতিক অর্জন এবং মানে এটা একটা ব্যাপারটা, এটা তো পুরোপুরি ব্যক্তিগত এবং রাজনীতি দুটা মিলে গেছিল যে আর পারি না, মানে সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা অমানবিক জীবন, সেকেন্ড ক্লাস সিটিজেন, তারপরে হচ্ছে এত কিছু, এই সবগুলোর মানে বলা যায় সমস্ত ক্ষোভের মানে বলা যায় সম্মিলিত বিস্ফোরণের মাধ্যমে হাসিনা পালায় যাচ্ছে। হাসিনার বাপের যে বাপ করতে বাপের বাড়ি পর্যন্ত ভাঙতেছি, এটা ছিল জীবনের সর্বোচ্চ অর্জন বলা যায়। আর যদি বলি যে আকাঙ্ক্ষার জায়গা থেকে আরেকটা অর্জনের অপেক্ষায় আছি, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। এটা হয়ে গেলে পারে ধরেন বলা যায় যে মানে আমাদের যে আমরা যে কথাগুলো বলি যে সংবিধান সংস্কার থেকে শুরু করে নতুন সংবিধানের কথাগুলো বলি, এটা হয়ে গেলে পারে একটা সুন্দর বাংলাদেশ দিলে পারে, আর এরপরে আর কিছু লাগে না। আচ্ছা, আপনি যে নতুন সংবিধানের কথা বলছিলেন, এইটা একটু ক্লিয়ার করেন তো। আসলে একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের সাথে কি একটা নতুন সংবিধান হইতে হবে এমন কোনো নিয়ম আছে? এটা হচ্ছে মানে নতুন সংবিধান আসলে কেন প্রয়োজন, এই জিনিসটা আসলে দেখাই দিয়ে গেছে হচ্ছে গণঅভ্যুত্থানটা। আচ্ছা, যেমন ধরেন আমি কিংবা আপনি আপনাকে একটা চরম লেভেলে পাওয়ার দেওয়া হলো। আচ্ছা, দেওয়ার পরে আপনি চাইলে পারে পুলিশে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আপনার বিরুদ্ধে বিচার বিভাগ কোনো অ্যাকশন নেয় না, সাংবাদিকরা এসে আপনার কোনো প্রশ্ন করে না, বরং জি হুজুর, জিয়াপা, তারপরে হচ্ছে কি কুমড়োর ভাজি, কাঁঠালের বার্গার, এগুলো নিয়ে প্রশ্ন করে। তারপরে হচ্ছে ধরেন সবকিছু আপনার হাতে, আপনি আলটিমেট পাওয়ারফুল, আপনার বিরুদ্ধে কোনো মামলাও হয় না, মামলা সাহসও পায় না, এরপর আপনি কেন স্বৈরাচারটা হবেন না? এই স্বৈরাচার হওয়ার কাঠামোটা হচ্ছে আমাদের সংবিধানে আছে। আচ্ছা, এক ব্যক্তির হাতে সমস্ত পাওয়ার কুক্ষিগত করা। ওইটা তো মানে সংস্কার করলেই তো হয়ে যায় না। সংস্কার মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথার মতো একটা অবস্থা। মানে এর আগে তো বললাম তো, এর আগে তো সংস্কারের জন্য আমাদের এটা করা হয়েছে। মানে যদি সংস্কার কমিশনের যে রিপোর্টের এটাতেও দেখি, তাহলে 66টা অনুচ্ছেদ আর কি আপনি চেঞ্জ করবেন, 153টার ভিতরে 66টা চেঞ্জ করেন, তাহলে পরে আর মানে অধিকাংশ তো আপনি আসলে মানে এটা নতুন কাইন্ড অফ নতুন আর কি। হ্যাঁ, তো আপনার এটা তো করা লাগবে আলটিমেটলি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, একটা জিনিস দেখেন, আরব বসন্ত যখন হয় তখন তো হচ্ছে জাস্ট ফুটপাথে, এটা অনেকে বলে থাকে আমাদেরকে যে এটা তো চাকরির আন্দোলন ছিল, চাকরির আন্দোলনে আবার নতুন সংবিধান পাইলা কই? আচ্ছা, হ্যাঁ, তাই না? রাইট। তো এখন ওই দেখার জিনিস দেখেন, বেনগাজিতে হচ্ছে যখন ওই যে ওই তিউনিসিয়াতে হচ্ছে
জাস্ট একটা ফুটপাতের দোকান সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে তো আরব বসন্ত তৈরি হলো। একে একে সবাই নতুন স্বপ্ন দেখা শুরু করলো আর কি। এরপর তখন ওই জায়গাগুলো নতুন সংবিধান এসছে। কেন আসছে? কারণ পুরনো যে কাঠামো, এই কাঠামো আসলে সমাধানটা দিতে পারে নাই। আচ্ছা, গত 20 বছরে বাংলাদেশে পুরো বিশ্বে বলা যায় যে কমপক্ষে প্রায় 11টা দেশের সংবিধান, নতুন সংবিধান আসছে। কারো কোনো আপত্তি নেই। শুধুমাত্র বাংলাদেশের কথা আসলে পারে চলে আসে যে না, এখানে সংবিধান পবিত্র, সংবিধানে হাত দেওয়া যাবে না। যেই সংবিধান আমাদের 16টা বছর তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দিল, যেই সংবিধান আমাকে এত বড় একটা স্বৈরাচার তৈরি করে দিল, যেই সংবিধানের জন্য আমরা প্রত্যেকে ভুক্তভোগী, বাংলাদেশের 16 কোটি মানুষের প্রত্যেকে ভুক্তভোগী, সেই সংবিধানের প্রতি এত মায়া থেকে আসে। কিন্তু সংবিধান সংস্কার কমিশন, তাদের কাছে কি বাংলাদেশের 16 কোটি মানুষ সংবিধান পরিবর্তনের আপিল জানিয়েছে নাকি সংবিধান সংস্কার? এই সংবিধান আসলে বাংলাদেশের মানুষের সমস্যাগুলোর সমাধান দিতে পারছে না। রাষ্ট্র এবং নাগরিকের যে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি করতে পারছে না। এই সংবিধান একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে পারছে না। এই সংবিধান এক ব্যক্তিকে পাওয়ারফুল করার, হুয়েভার XYZ, বাংলাদেশের প্রত্যেকটা সরকার ক্ষমতা আসে তাহলে জোর করে তার ক্ষমতা থেকে ফেলানো লাগে। কেন? কারণটা হচ্ছে সেদিন থেকে ঈশ্বরের সমতুল্য ভাবা শুরু করে। তার সাংবিধানিক দুর্বলতা। হ্যাঁ, এই সংবিধানটা আপনি যতদিন রাখবেন ততদিন এই গ্যাঞ্জাম থাকবেই। আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি হওয়ার কথা ছিল, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি দিকে যেতে পারে নাই। আমরা একটা উত্তর কোরিয়ার বানানোর মতো একটা সংবিধান বানাইছি। আমাদেরকে এই সাংবিধানিক কাঠামো ভাঙতেই হবে। এটা যদি না ভাঙি, আবার হয়তো 20 বছর পর আবার মাঠে নামা লাগবে, আবার 10 বছর পর আবার মাঠে নামা, নতুন আরেকটা ফ্যাসিজম আসবে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। একটা জিনিস হলো, একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে একটু হিন্দু মিথোলজিতে যাই। সেটা হচ্ছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। রাবণ কিন্তু এটা একটা ভুল কথা। সেটা হচ্ছে রাবণের আগের শাসক যারা ছিল এবং রাবণের পরের যারা শাসক ছিল, রাবণ তো তার চাচাকে খুন করে শাসক হয়েছিল। তো তারা প্রত্যেকে সুশাসক ছিল। রাবণকে যখন আলটিমেটলি রাবণকে যখন বর দেওয়া হলো, যখন তাকে হচ্ছে অজেয় অমর বানানো হলো, তখন সে পাওয়ার এক্সারসাইজ করে ধ্বংস করা শুরু করলো। আপনি রাবণ যে কেউ রাবণ হবে, যে চাই লঙ্কায় সে হয় রাবণ। ব্যাপারটা এরকম না। যার কাছে আপনি আনলিমিটেড জবাবদিহিতা ছাড়া পাওয়ার দিয়ে রাখবেন, সেই রাবণ হবে। কারণ রাবণের আগে এবং রাবণের পরে তো বিভীষণ লঙ্কার শাসক হয়েছে। বিভীষণ তো খারাপ ছিল না। আমরা যেটা চাই সেটা হচ্ছে আনলিমিটেড পাওয়ারের যে কাঠামো, দাস বানানোর যে কাঠামো, মালিক হওয়ার যে কাঠামো, এই আমি রাষ্ট্র বলে যে বাকিদেরকে প্রজা হিসেবে ট্রিট করার যে কাঠামো, এটা ভাঙতে চাই। আমি বারবার ওই যে নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বারবার কেন বলতেছি? নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা এই জন্যই বলতেছি যে সরাসরি যেভাবে বলছিল যে আমি রাষ্ট্র, হাসিনা এভাবে বলছিল যে আমি রাষ্ট্র, এই টাইপের একটা ব্যাপারে চলে গেছিল। আমরা আবার বললাম যে না, ওরা বলছে আমরাই রাষ্ট্র, আমরা বলছি যে না, আমরাও রাষ্ট্র, রাক্ষসীদের রক্ত কেনার চেষ্টা করলে পাবেন না। এখানে আসলে নতুন সংবিধানের আকাঙ্ক্ষাটা আছে। এখানেই নতুন সংবিধানের আকাঙ্ক্ষাটা আছে। আমি এটাতে বলা যায় হু আর ইউ, এটা না, আমি এখানকার সিটিজেন, তুমিও যা আমিও তা। এই জিনিসটা আমার কনস্টিটিউশন আমাকে এনশিওর করতেছে না। মানবিক মর্যাদার কথা, যে কথা মুক্তিযুদ্ধের সময় এসছে, সেই মুক্তিযুদ্ধের সেই মানবিক মর্যাদা আমাকে দিচ্ছে না। এই জন্য আমাদেরকে বারবার মাঠে নামা লাগতেছে। বাংলাদেশের 90% সমস্যার সমাধান হবে যদি জুলাই সনদ ঠিকমতো বাস্তবায়িত হয়ে যায়। আমার এটা ধারণা। এবং সংবিধান যদি নতুন সংবিধান হলে পারে, তাহলে পরে আমার আবার বাপটা চেঞ্জ হবে শুধুমাত্র। এখন যে দিল্লি আছে তার জায়গায় হয়তো লন্ডন যে আছে তার বাপ আসবে, কিন্তু ওই বাপই থাকে যাবে ওই কাঠামো না ভাঙলে। আচ্ছা, আপনি বট বাহিনী নিয়ে এবং সেখানে মওদুদিবাদের সাথে একটি সম্পর্ক আপনি দেখানোর চেষ্টা করেছিলেন আপনার একটি লেখায়। একটু কি ক্লিয়ার করবেন যে আসলে কিভাবে আপনি মওদুদিবাদের সাথে বট বাহিনীর সম্পর্ক স্থাপন করেছেন? আচ্ছা, একটু প্রথমে এটা আসি। সেটা হচ্ছে যে সাইয়েদ আবদুল্লাহ মওদুদির যে চিন্তার সব থেকে বেশি হচ্ছে আপনার বলা যায় যে আমাদের মেনস্ট্রিম ওলামায়ে কেরামের ভিতরে আছে, সেটা হচ্ছে যে উনি অতি রাজনীতিকরণ করেছেন, ইসলামের অতি রাজনীতিকরণ করেছেন। ওনার অ্যাপ্রোচটা এরকম হচ্ছে ইকামতের দিনের দায়িত্ব পালন করা একদম সকলের উপরে ফরজ, এবং বাকি যে কাজগুলো, নামাজ রোজা হজ যাকাত থেকে শুরু করে বাকি যে কাজগুলো এবং ইসলামী মুআমালাত, সবগুলো হচ্ছে ওই ইসলামী ইকামতের দিনের সৈনিক প্রতিষ্ঠার জন্য
মানে ট্রেনিং বলা যেতে পারে, আচ্ছা। উনি এইভাবে দেখাইছে আর কি। এখন আপনি যখন মানে এই বিষয়টা নিয়ে তো হচ্ছে দেওবন্দি আলেমদের ভিতরে অনেক বেশি সমালোচনা আছে এই বিষয়টা নিয়ে, যে বিশেষ করে এই বিষয়টা নিয়ে আর কি। আপনি যখন মুআমালাত কিংবা অন্য কোনো কিছুর পরিবর্তে ইকামতুদ্দিনরে একদম মানে ইসলামী রাজনীতিরে, বিশেষ করে ইসলামী রাজনীতি যেটা রাষ্ট্রপ্রতিষ্ঠা আন্দোলন যেটা, এটাকে যখন আপনি আলটিমেট মানে সব থেকে বড় অ্যাচিভমেন্ট হিসেবে ধরবেন, তখন হইলো ওইটা করার জন্য মানে সব কিছুতে সওয়াব মনে করা হবে। যেভাবে ধরেন হচ্ছে গাড়ি ভাঙা থেকে শুরু করে তারপরে প্রচুর রাজনীতি করা, গণতন্ত্র যাওয়া, রাজনৈতিক সকল কর্মসূচি কি সব মনে করা হবে? হ্যাঁ, সব মনে করা হবে। এবং এই যে তাড়না যে আমি তো ইসলামের জন্য কাজ করতেছি, আমি তো হচ্ছে ভালো কাজ করতেছি, এই ভালো কাজের অন্যতম একটা অপশন হয়ে যায় যে, এবং এটা তো প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে করে, এবং স্বতঃস্ফূর্তভাবে সে গালি দেওয়া যায়, যা মানে ইসলামের জন্য গালি দিচ্ছে, ইসলামের জন্য গালি দিতে যাচ্ছি। তাছাড়া একটা ইসলামী আন্দোলনের কর্মী যে দাবি করে নিজেকে, সে আর কিসের জন্য গালি দিবে? তার সাথে মানে জমির আল ঠেলাঠেলি নাই। আচ্ছা, এই মানসিকতা আমার কাছে মনে হয় একটু ভালো ভূমিকা রাখে। মানে আপনি তাহলে যারা গালিগালাজ করে তাদেরকে বট বাহিনী বলছেন, এবং বলছেন যে তারা গালিগালাজ করে ইসলামিক একটি চেতনা থেকে। মানে মওদুদির ভাষ্য, মওদুদির দেখা যে হচ্ছে ইসলাম, ওই ইসলামের চেতনা থেকে আর কি। তাহলে এর মওদুদি বাদ, আপনি যেটাকে বাদ বলছেন বা মতবাদ যাই বলেন না, ওনার চোখ আর কি, ওনার অনুসারী ছাড়া বা ওনার পাঠক ছাড়া অন্য কেউ কি আসলে গালিগালাজ করে? অন্যরা গালিগালাজ করে, অন্যদের গালিগালাজ করা আর মওদুদিবাদ মানে মওদুদির অনুসারীদের গালিগালাজ করার ভিতরে একটা পার্থক্য আছে। কারণ একটা জিনিস হচ্ছে ধরেন এনসিপির কেউ যদি গালিগালাজ করে, সে সওয়াবের নিয়তে গালিগালাজ করে না। আর ধরেন বিদআত জিনিস আমরা কখন বলি, জামাত শিবির কি সওয়াবের নিয়তে গালি দেয়? ওই যে ইকামতের দিনের দায়িত্ব পালনের অংশ হিসেবে গালি দেয়। মানে তারা গালিগালাজটা করে কোথায় আসলে? তারা গালিগালাজ করে হচ্ছে বিভিন্ন মানে সবার মানে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যারা, তাদের এখানে যে হচ্ছে হাহা দেয়, দেওয়ার পরে তারা গালিগালাজ শুরু করে আর কি। আচ্ছা, এটা কি মানে রিয়েল কোনো ব্যক্তি হাহা দেয় বা গালিগালাজ করে, না দেখা যায় যে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ধরেন মানে রিয়েল ব্যক্তি বলা যায়, আবার অনেক সময় ফেক আইডি ব্যবহার করে। ফেক আইডি ব্যবহার মানে ফেক আইডি গুলো কারা করে? ফেক আইডিগুলো অবশ্যই যারা মানে যখন ধরেন এনসিপির পক্ষে যারা ফেক আইডি তৈরি করে তারা অবশ্যই এনসিপির লোক, যারা জামাতের পক্ষে ফেক আইডি অবশ্যই জামাতের লোক। এমন অনেক কেস দেখা গেছে যখন হয়তো সে জামাতের পক্ষে অন্য কোথাও গিয়ে হা দিয়েছে বা গালি দিয়েছে, বাট দেখা গেছে যে সেই আইডির মালিক আসলে অন্য কোনো জামাত ভিন্ন অন্য কোনো দলের আদর্শ। মানে এটা না হওয়ার সম্ভাবনা আমার কাছে বেশি আর কি। এমন ঘটনা দেখা গেছে, কিন্তু হতে পারে, আমি ঠিক পরিচিত না আসলে। না, তারপরে আমি আসলে আপনি যেমনটা বললেন যে আসলে যারা এই গালিগালাজ করে বা আসলে যাদেরকে আমরা বট বাহিনী হিসেবে যাদেরকে এখন মানে বাংলাদেশে মূল্যায়ন করি, তারা যে আসলে মওদুদিবাদের অনুসারী বা তারা যে মাওলানা মওদুদিকে অধ্যয়ন করেন, মওদুদিদের চিন্তা ভাবনা যে ইকামতের দিনের যে চিন্তা ভাবনা আর কি, ইকামতের দিনের জন্য গণতান্ত্রিক রাজনীতি করা যাবে, ইকামতের দিনের জন্য মিছিল মিটিং করা যাবে, ইকামতের দিনের জন্য মানে নারী নেতৃত্ব মানা যাবে। হ্যাঁ, আপনার যেটা ওই ফাতিমা চিন্তার সময়ও যেটা ঘটছে আর কি, যে একটু ছাড় দেওয়া যাবে, ইসলামী মুআমালাতের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া যাবে, ওই জায়গা থেকে আর কি একটু মুআমালাত ছাড় দিয়ে একটু গালিও দিয়ে দিই। আচ্ছা, এমনিতেই ইকামতের দিনের জন্য আপনি যে উদাহরণগুলো টানলেন, মিছিল মিটিং করা বা হচ্ছে এই যে গণতান্ত্রিক যে রাজনীতির সাথে অংশগ্রহণ করা, এগুলো নিয়ে জমহুর উলামায়ে কেরাম তাদেরও কিন্তু সম্মতি রয়েছে যে আসলে ইকামতের দিনের জন্য মিছিল মিটিং করা যেতেই পারে এবং এটি অনইসলামিক কোনো কাজ নয়। আচ্ছা, এটা তো আমি এটাতে আমরা এখন যাব না। তবে গালিগালাজ যারাই করেন, সেটি জামাত শিবির হোক বা যে পন্থার লোকের গালিগালাজ করে, নিঃসন্দেহে সেটি পরিত্যাজ্য এবং সেটি এখন দেখা যাক এটার কমেন্ট বক্স কি হয়। না, কমেন্ট বক্স নিশ্চয়ই এটি অসুন্দর কিছু হবে না, এবং আমাদের দর্শক শ্রোতারা যথেষ্ট পোলাইট, এবং এখানে যেই মতের বা যেই পথের মানুষই হোক না কেন, আমাদের দর্শক শ্রোতারা সাধারণত গালিগালাজ এটা অন্তত করেন না, তারা গঠনমূলক সমালোচনা করে থাকে। নিশ্চয়ই আপনার এই কথায় তারা নিশ্চয়ই গঠনমূলক সমালোচনা দেবেন। আচ্ছা, আপনি আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। আইন বিভাগের জীবিত শিক্ষার্থীদের মধ্যে আপনি কি আপনার জীবনে প্রভাব বিস্তার করেছে এমন 3 জনের নাম বলতে পারবেন? আইন বিভাগের জীবিত শিক্ষার্থীদের ভিতরে সাবেক জীবিত শিক্ষার্থী যারা রয়েছেন। আচ্ছা আচ্ছা, এখন যদি বলি তাহলে আব্দুর রহমান ভাই
আব্দুর রহমান ভাই, মানে যিনি সদ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ আব্দুর রহমান ভাই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আব্দুল আলামিন, আব্দুল্লাহ আলামিন আপনাদের এনসিপির নেতা। এনসিপি নেতা। ওকে, আচ্ছা, আর হচ্ছে ইমরান সামি ভাই। সেখানে আক্তার নাই, আক্তার তোমার বন্ধু সে আপনার উপর কোনো প্রভাব? না, এটা বন্ধু, আমরা এটা তো আমাদের মানে পারস্পরিক আর কি বলা যায়। আচ্ছা আচ্ছা, প্রভাব বিস্তারের ব্যাপারটা যেটা একটু থাকে আর কি। ওকে, আপনার আরেকটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমি যদি একটু জানতে চাই, আপনি সম্ভবত এই ধিপধাপ বা ধুমধাম এই ধরনের কোনো একটা স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে খুব আলোচিত হয়েছিল। হ্যাঁ, সেইটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো? এটা আসলে যখন মানে আমি তার আগের দিনও হইলো নিট্রোতে ওই যে যারা আহত ওদের দেখে আসছে আর কি। তো হঠাৎ করে দেখি যে যেই মানে এতগুলো মানুষ মানে শহীদ হলো, এতগুলো মানুষ আহত হলো, এরা এখন আবার হচ্ছে কর্মসূচি ঘোষণা দেয়। আচ্ছা, এটা আসছিল আসলে আমার একদম তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলা যায়। আচ্ছা আচ্ছা, যে মানে সাহসটা হয় কীভাবে যে এতগুলো মানুষকে খুন করে, এতগুলো মানুষকে আহত করে আপনি যদি মানে নিট্রোতে যান, দেখবেন যে গেছেন কিনা জানি না, অসংখ্য মানুষের চোখ নাই। একটা 22-23 বছরের ছেলে চোখ নাই, একটা 24-25 বছরের ছেলে পা নাই, তাই না? এরপরেও এত কিছু করার পরে এরা আবার মানে কোনো অনুশোচনা ছাড়া আবার কর্মসূচির ঘোষণা দেয়। তো মানে যেমন কুকুর সেমন তো একটা মুকুট দেওয়া উচিত আর কি। এই জায়গা থেকে, জাস্ট এই তাড়নাটা থেকে। মানে আপনার কি সেই মুকুট দেওয়ার কোনো সামর্থ্য বা শক্তি ছিল আসলে, না এমনি জাস্ট? আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে মানে সবাইকে সাথে, আমি তো এখানে আহ্বান জানাইছিলাম যে ধরেন সবাই আসেন আর কি। অনেকে কিন্তু মনে করে যে আসলে আপনার হাতে একটা টিম বা ওই যে যেমনটা বলছিলাম যে কিশোর গ্যাং, এমন একটা টিম আছে। না, ওইরকম কোনো কিছু নাই। কিশোর গ্যাং আসলে পালা যায় না। আচ্ছা, পালা যায় না। কি করা যায়? কিছু করা যায় না, মানে এখানে প্রত্যেকটা মানুষ স্বাধীন, তো আচ্ছা কিছু করা যায় না। ওকে, জনাব মোল্লা ফারুক, চমৎকার করে আপনি আপনার জীবনের গল্প বলছেন। আমরা একটু শেষ করতে চাই, সর্বশেষ যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আপনার যারা শ্রোতা রয়েছেন, আপনার নেতাকর্মী যারা আমাদের প্রোগ্রামটি উপভোগ করছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রথমত সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় যে সমস্যাগুলো, সেটা হচ্ছে নাগরিক হিসেবে মর্যাদার জীবন এটা না পাওয়া। আমরা একটা কথা বলতাম যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না, কিংবা ধরেন হচ্ছে আমাদেরকে চূড়ান্ত মাত্রায় হিউমিলেশনের ভিতর দিয়ে যাওয়া লেগেছে। এই দিনগুলো যেন ফিরে না আসে, হিউমিলেশনের দিনগুলো ফিরে না আসে। মানে একজনের বাপকে হিরো বানানো, আবার আরেকজনের বাপ এসে হিরো হবে, কিংবা কিছু মানুষের ভিতর কনফাইন থাকবে। এই জায়গাগুলোতে বাদ দিয়ে আমরা যেন নাগরিক এবং রাষ্ট্রের যে সম্পর্কের যে ব্যাপারটা, দেওয়ানোর যে ব্যাপারটা, মর্যাদার যে সম্পর্কটা, এই সম্পর্ক তৈরির জন্য একসাথে পথ চলতে পারি। এটা হচ্ছে দলমত নির্বিশেষে আর কি, প্রত্যেকে মিলে যেন এইভাবে পথ চলতে পারি, এই ব্যাপারটা আমাদের প্রত্যেকের স্ব জায়গা থেকে আসলে নিশ্চিত করতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ আড্ডা দিলাম। দর্শক, আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ আমাদের এই আজকের আমন্ত্রিত অতিথি জনাব মোল্লা মোহাম্মদ ফারুক এহসানের জীবনের গল্প শুনেছেন। জুলাই নিয়ে তার যে প্রত্যাশা ছিল এবং জুলাইয়ে তার যে ভূমিকা ছিল, এবং একই সাথে এনসিপি গঠন করবার ক্ষেত্রে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এনসিপির কী ভূমিকা, কী করণীয় রয়েছে ইত্যাদি আনুষঙ্গিক নানা বিষয়ে জনাব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান কথা বলেছেন। আমাদের পুরো অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।